হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রাফি, এখনো শুয়ে আছো কেন? তাড়াতাড়ি ওঠো, তোমাকে তো কলেজে যেতে হবে। তোমার ভাইয়া পরে এসে আমাকে বকাবকি করবেন। তাড়াতাড়ি উঠো। আরে বউ সরো তো, এখন আমার ভালো লাগছে না, আজকে কলেজে যাব না। কাকে নিয়ে স্বপ্ন দেখছো দেবর মশাই? নিজের ভাবিকে বউ বলে ডাকছো? আমি বুঝতে পারছি তুমি আমার ভাবি, কিন্তু তুমি তো আমার দ্বিতীয় বউ। আমার তো এখনো বিয়েই হয়নি, বিয়ে হলে বউ হবে। আপাতত তুমি আমার বউ। ঢং করার আর জায়গা পাও না না? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। তোমার ভাই এসে আমাকে বকাবকি করবেন। কলেজে যাওনি কেন? পরে আমাকে বকা খেতে হবে। নিজের ভাইকে কিছু বলতে পারবে না, সব দোষ শেষে আমার ঘাড়েই চাপবে। আমার জন্য একটু বকা খেতেও পারবে না? তাহলে কিরকম বউ হলে নিজের স্বামীর জন্য একটু বকা খেতে পারবে না? এক ভাইকে নিয়েই পারি না, আবার দ্বিতীয় ভাইকে গ্রহণ করব? আমার এত শখ নেই ভাই। তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, না হলে কিন্তু এখন পানি ঢেলে দিব। পানি ঢালার কথা শুনে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম, কারণ এর আগেও আমার গায়ে অনেকবার পানি ঢালা হয়েছে ঘুম থেকে না ওঠার জন্য। আসলে আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠি, কিন্তু আজকে মনে হয় একটু বেশি লেট করে ফেলেছি। সেজন্য তাড়াতাড়ি গিয়ে ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি ভাবি ব্রেকফাস্ট রেডি করে ফেলেছেন। আমি তখন ব্রেকফাস্ট করতে বসলাম। ভাবি তখন আমার সামনে এসে বললেন, রাফি, কালকে রিমা দেশে ফিরবে। বাবা মা বলেছেন ওকে নিয়ে আমাদের বাসায় আসবেন। তুমি কালকে একবার কষ্ট করে চলে যেও আমাদের বাড়িতে, কেমন? ওখান থেকে গিয়ে আব্বু আম্মু আর রিমাকে নিয়ে আসবে। কি বললে? তোমার ওই বোনকে আমি নিয়ে আসবো? ওকে আমি একদম সহ্য করতে পারি না। বলেছি না ওর ব্যাপারে কোনো কথা আমার সামনে বলবে না, কিন্তু তুমি ওর ব্যাপারে বলছো তো। বলছো আবার ওকে নিয়ে আসতে। এটা কোনোদিনও সম্ভব না। তোমার ওই বোনকে আমি কোনোদিনই নিয়ে আসবো না। তাহলে তোমার ভাই যখন তোমার উপর রেগে যাবে তখন দেখো আমার কাছে এসে ভাবি আমাকে বাঁচাও বলো না আবার যেন। তখন আমি কিছুই করব না। হ্যাঁ, আমার বোনকে নিয়ে আসবে না আর আমি তোমাকে সম্মান দিয়ে বাঁচাবো, এটা তো হতেই পারে না। পেয়েছো তুমি একটাই, শুধু এটাই বলেই ব্ল্যাকমেল করে আসছো। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসবো, কিন্তু আমাদের বাসায় এসে কি করবে? রাফি, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর একবার যদি তুমি আমার পরিবার নিয়ে কোনো কথা বলো তাহলে কিন্তু আমি অনেক রেগে যাব। আর আমি রেগে গেলে কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। হইছে আমার মিষ্টি ভাবি, আর রাগ করতে হবে না। আমি তোমার গোষ্ঠীশুদ্ধ সকল লোককে এখানে এনে বসিয়ে বসিয়ে খাওয়াবো, তুমি কোনো চিন্তা করো না। আমি কালকে সকালে আর ঘুমাবো না, তাড়াতাড়ি উঠে একদম ফজরের পর চলে যাব তোমাদের পরিবারের লোকজনকে আমাদের বাসায় নিয়ে আসতে। বলেই আমি পানি খেয়ে উঠে কলেজের দিকে চলতে শুরু করলাম। আসলে ভাবি আমাকে অনেক বেশি ভালোবাসেন। বাবা মা মারা যাওয়ার পর থেকে আমরা দুই ভাই যেন একদম পাগল হয়ে গিয়েছিলাম। এরপর ভাবি এসে আস্তে আস্তে আমাদেরকে ঠিক করেছেন। আমিও অনেক ভালোবাসি ওনাকে। আমি রাফি। আমার দুই বড় ভাই আছেন। বড় ভাই ইমরান, বাবা ছিলেন এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন। এরপর বাবা এবং মা একদিন আমাদের দুই ভাইকে বাসায় রেখে একটা দাওয়াতে গিয়েছিলেন। দাওয়াত থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তখন হঠাৎ করে একটা ট্রাকের নিচে চাপা পড়ে আমাদের গাড়িটা। এরপর বাবা মা সেখানেই মারা যান। এরপর থেকে আমি আর ভাই আছি। যখন বাবা মারা যান আমার বয়স ছিল মাত্র 15 বছর। নতুন নতুন ক্লাস 10-এ উঠেছি। এখন আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। ছোটবেলা থেকে স্বপ্ন আছে ব্যাংকে চাকরি করার, সেজন্য কমার্সে পড়াশোনা করেছি। বাবার এত বড় ব্যবসা, এরপরও কেন জানি আমার বাবার এসব কিছু ভালো লাগে না। আমার ইচ্ছে করে চাকরি করতে। ভাইয়া বাবার সবকিছু দেখাশোনা করছেন। আমি আর এসবে একদম নিজেকে জড়াতে চাই না, কারণ আমি জানি আমার ভাই এসবের জন্য উপযুক্ত। সেজন্য আমি এইসব থেকে একটু দূরে দূরেই থাকি। ভাই এই বিষয় নিয়ে বারবার আমাকে বলেছেন, কিন্তু আমি চাই ভাইয়া যেন একা একা দেখাশোনা করুক। আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজের কাছে চলে এসেছি। ক্লাসে ঢুকবো এমন সময় আমার বন্ধু মিরাজকে দেখলাম মন খারাপ করে বসে আছে কলেজ ক্যাম্পাসে। আমি তখন তার পাশে গিয়ে বললাম, কি ব্যাপার দোস্ত, এভাবে মন খারাপ করে বসে আছিস? কিছুই তো বুঝলাম না, মন খারাপ করার কারণ কি? মিরাজ তখন কিছু বলছে না। মিরাজ আমার মতোই এতিম, তার বাবা মা কেউই বেঁচে নেই, কিন্তু আমার মতন এত টাকা পয়সাওয়ালা পরিবারে সে জন্মগ্রহণ করেনি।
সে এমন একটা করুণ পরিবারে জন্মগ্রহণ করেছে যার ফলে তার বাবা মায়ের মৃত্যুর পর সে গ্রাম থেকে শহরে চলে আসে। শহরে আসার পর সে একটা মেসে থাকে। এখানে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে না। এখন মনে হয় টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলায় পড়েছে। সেজন্য আমি তাকে আবার বললাম, কি ব্যাপার, আমাকে বলবি? তোর এত লজ্জা লাগছে? আমি না তোর বন্ধু? আমাকে সবকিছু খুলে বল, কি সমস্যা হয়েছে? আমি চেষ্টা করব তোর সমস্যার সমাধান করার। আমার এই সমস্যা চিরদিন লেগেই থাকবে। আমার সমস্যার সমাধান কোনো দিন হবে না বন্ধু। তোকে আর কতবার বলবো, তোর কাছ থেকে আর কত সাহায্য নিব? আসলে আমার নতুন কিছু বই লাগতো, সেগুলোর জন্য প্রফেসর বারবার আমাকে তাড়া দিচ্ছিলেন, কিন্তু আমি কিছুতেই বইগুলো কিনতে পারছি না। টাকার খুব অভাব। যেখানে টিউশনি করাতাম সেখান থেকে এখনও টাকা পাইনি। একদিকে যেমন বাড়ি ভাড়ার সমস্যা, বাড়িওয়ালা বারবার এসে দরজায় নাড়া দিতে শুরু করে। আমি ভয়ের কারণে দরজাই খুলি না। এই ব্যাপার নিয়ে এত টেনশন করিস কেন? আমি তোর বন্ধু আছি না, তুই কোনো চিন্তা করবি না। আজকে বিকেলে আমরা দুইজন গিয়ে বইগুলো কিনে নিব, আর তোর বাড়িওয়ালার সাথে দেখা করে আমি টাকা দিয়ে দিব। আমি তোর বন্ধু আছি, এসব নিয়ে কোনো চিন্তা করবি না। আমি যতদিন বেঁচে আছি তুই কোনোদিন নিজেকে একা মনে করবি না। মিরাজ কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, এভাবে যদি কান্না করিস তাহলে তো তোকে একদম মেয়েদের মতন মনে হয়, আর আমি মেয়েদের একদম পছন্দ করি না, তাই এরকম জড়িয়ে ধরে কান্না করিস না প্লিজ। তখন আমরা দুইজন ক্লাসে চলে গেলাম। মিরাজের এরকম সমস্যার মাঝে মাঝেই হয়। আমি চেষ্টা করি আমার গরিব বন্ধুগুলোকে সহযোগিতা করার, কিন্তু কতটা পারি সেটা জানি না। তবে আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করি আমার গরিব বন্ধুগুলোকে সহযোগিতা করার, কিন্তু কতটা পারি সেটা জানি না। তবে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। আমি তখন মিরাজকে নিয়ে ক্লাসে বসেই ক্লাস করলাম। ক্লাস শেষ করে বেরিয়ে এসে লাইব্রেরিতে চলে গেলাম এবং সেখান থেকে তার বইগুলো কিনে দিলাম এবং তার বাড়িওয়ালার কাছে গিয়ে বাড়িওয়ালার টাকা পরিশোধ করলাম। যখন ফিরে আসতে যাব তখন মিরাজ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোর এই উপকারের বদলা আমি কিভাবে দিব আমি বুঝতে পারছি না বন্ধু। আমি জানি তুই কোনোদিন সমস্যায় পড়বি না। এরপরেও যদি কোনো সমস্যায় কোনোদিন পড়ে যাস তাহলে যে কোনো প্রয়োজনে আমার কাছে চলে আসবে। আমি জানি না তোকে কতটুকু হেল্প করতে পারবো, তবে যদি মনে হয় যে আমার জীবনটা দিয়ে দিলে তোর সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আমি নিঃসন্দেহে নিজের জীবন তোর জন্য দিয়ে দিব বন্ধু। যদি আমার ঋণ পরিশোধ করতে চাস তাহলে সারা জীবন আমার বন্ধু হয়ে থাকতে হবে। আমি তোর টাকা পয়সা বা কোনো কিছুর প্রতি কোনো দিন লোভ দিব না। তুই যেরকম পড়াশোনায় আছিস সেই রকম পড়াশোনা কর। আমরা দুই বন্ধু মিলে অনেক ভালো চাকরি করব। তখন আর তোর কোনো অভাব থাকবে না, তুই কোনো চিন্তা করবি না। আমার সাথে বন্ধু হয়ে থাকবি চিরদিন। সেই কলেজ শুরু থেকে আজ ভার্সিটিতে এসেছে, একসাথেই পড়াশোনা করছে। আজ পর্যন্ত আমাদের দুই বন্ধুর মধ্যে কোনো ঝামেলা হয়নি। আশা করি আর সামনেও কোনো ঝামেলা হবে না। আমরা চিরদিন এভাবেই থাকব। আমি তখন থেকে বিদায় জানিয়ে চলে আসলাম। তার এখন টিউশনের সময় হয়ে গিয়েছে। টিউশনি করে মোটামুটি সে নিজের খরচটা চালাতে পারে, কিন্তু মাঝে মাঝে অনেক ঝামেলায় পড়ে যায়। এখন এমন ভাবে মন খারাপ করে বসে থাকে। আমি তখন তাকে গিয়ে সাহায্য করার চেষ্টা করি। এটাকে সাহায্য করা বলে না, বন্ধুদের মধ্যে একটা মিল বন্ধন মনে হয় আমার কাছে। আমি বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসতেই দেখি ভাইয়া বসে আছে। ভাইয়াকে দেখে আমি চুপচাপ উপরে যেতে শুরু করলাম, কারণ আমি ভাইয়াকে ভয় পাই। এখন বলবো না, কারণ ভাইয়া আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে শাসন করে, কারণ আমি মাঝে মাঝে পড়াশোনা বাদ দিয়ে নিজেকে একটু বিশ্রাম দিই। পড়াশোনায় আমি মোটামুটি ভালো। একটা ভালো চাকরি পাওয়ার জন্য যতটুকু পড়াশোনা করা দরকার তার থেকে অনেক ভালোই পড়াশোনা করি। তবে একদম যে ভালো পৃথিবী উল্টাপাল্টা করে ফেলবো এরকম কোনো ভালো নয়। তবে আমার মতে আমি ঠিক আছি। ভাই আমাকে দেখে পেছন থেকে ডাক দিয়ে বলল, আমাকে দেখে এভাবে চুপচাপ উপরে চলে যাচ্ছিস? বুঝলাম না কিছু। নিচে আয়, মনে হয় না লাঞ্চ করেছিস। আমার সাথে লাঞ্চ করব। আমি তোর সাথে লাঞ্চ করার জন্য অফিস থেকে চলে আসলাম, আর তুই এভাবে উপরে চলে যাচ্ছিস? আমি ফ্রেশ হয়ে আসি ভাইয়া, বলেই আমি চলে আসলাম ওপরে। পরে ফ্রেশ হয়ে কাপড় পাল্টে নিচে গেলাম। নিচে গিয়ে ভাইয়ার সাথে বসে লাঞ্চ করলাম। ভাইয়া তখন আমাকে বলল, তোর ভাবি তোকে নিশ্চয়ই কিছু বলেছে যে কালকে রিমা এবং রিয়ার বাবা মা আসবেন, তাদেরকে একটু সময় করে নিয়ে আসবি গিয়ে, কারণ আমি যেতে পারবো না। আচ্ছা ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি সকাল সকাল গিয়ে ওনাদেরকে নিয়ে আসব। তোর পড়াশোনার কি খবর? পড়াশোনা কিরকম চলছে? পড়াশোনা শেষ করে তাড়াতাড়ি ব্যবসায় চলে আয়। ব্যবসা আমি একা সামলাতে পারছি না। আমার এসব কিছু আর ভালো লাগছে না। দুজন থাকলে খুব তাড়াতাড়ি বড় করতে পারবো। এই তো তুমি আবার শুরু করে দিলে ভাবি।
তুমি ভাইয়াকে একটু বোঝাও, আমি এই ব্যবসায় জয়েন হতে চাই না। আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে এসেছি একজন ব্যাংকার হব, এবং বাবাও আমাকে বারবার বলতেন আমি যেন এই কাজটাই ঠিক মতন করি, কিন্তু বাবা আমাকে কোনোদিন ব্যবসার কথা বলতেন না। তুমি কেন শুধু আমাকে ব্যবসার কথা বলো? আমি তো বললাম তোমাকে একা ব্যবসা সামলাতে, আমি এসব ব্যবসায় জয়েন হতে পারবো না। আমাদের নিজেদের এত বড় ব্যবসা থাকতে তুই কেন আরেকজনের গোলামি করবি? আরেকজনের চাকরি করার কি এত সম্মানের? দেখ, অন্যজনের চাকরি করে দেখবি কীরকম মজা লাগে। যখন কথায় কথায় রাগ দেখাবে, বকাবকি করবে, তখন বুঝে যাবি নিজের ব্যবসায় জয়েন হতে তো ভালো লাগে না, তাই না? মানুষ নিজেদের ব্যবসা করতে পারছে না, আর উনি সুযোগ পেয়ে এরকম করছে। আমি তখন ফায়ারের দিকে তাকালাম। ফায়ার বলতে কাকে বোঝাচ্ছি সেটা হয়তো বুঝতে পেরেছেন, আমার ভাবি। ভাইয়া একজন মানুষের কথা খুব মানে, ভাবিকে অনেক ভয় পায়। ভয় পায় বলতে ভাবি যে ভাইয়াকে মেরে ফেলবে এরকম কোনো ভয় নয়, সাধারণত স্বামী নিজের স্ত্রীকে ভয় পায় এইরকম ভয় পাই ভাইয়া। আমি তখন ভাবির দিকে তাকালাম। ভাবি ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, তোমাকে আর কতদিন বলবো এসব বিষয় নিয়ে কোনো কথা বলবে না? যার যার নিজস্ব একটা স্বাধীনতা আছে, সে যখন নিজে একটা কিছু করতে চাচ্ছে, এবং আব্বু ওই বিষয়টা তাকে সব সময় বলতেন, তাহলে তুমি কেন বারবার তার স্বপ্নটা নষ্ট করতে চাচ্ছ? নিজের প্রতিভাটা মানুষকে বিকাশ করতে দাও। নিজে তো জীবনে কিছু করতে পারোনি, বাবার ব্যবসায় উঠে গেছো লাভ দিয়ে, আর এখন নিজের ভাইকেও কিছু করতে দিবে না? কি বললে? আমি নিজে নিজে কিছু করিনি, এটা আমাদের অফিস ছিল। আমি এখন এটাকে 3টা অফিসে পরিণত করেছি। আর কি করব? আমি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছি। যদি যোগ্য না হতাম তাহলে কি তোমার বাবা মা ইচ্ছা করে আমার সাথে বিয়ে দিত? কি বললে? আমার বাবা মা ইচ্ছে করে তোমার সাথে বিয়ে দিয়েছে, তাই না? তুমি যে তোমার বন্ধুকে দিয়ে আমার বাবার কাছে প্রস্তাব পাঠালে, সেটার বেলায় কি হবে? হ্যাঁ, নিজের কথা তো বলতে চাও না? আমি তোমার গলায় কি ঝুলে পড়েছি নাকি? হ্যাঁ, যদি এরকম আরেকদিন বলো তাহলে কিন্তু এখান থেকে চলে যাব, আর কোনোদিনও আসবো না। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এখন আমাকে এখান থেকে কেটে পড়তে হবে, না হলে ঝগড়া আরো ভয়ঙ্কর পর্যায়ে চলে যাবে। এরপর আমাকে বিচার করতে যেয়ে আমাকে এখানে বিচারকের ভূমিকা পালন করতে হবে। আমি সেটা চাই না। সেজন্য সেখান থেকে হাসতে হাসতে নিজের রুমে চলে আসলাম। নিজের রুমে এসে বই পড়তে শুরু করলাম। বইগুলো আমি বিছানার পাশে রেখে দিই। যখনই সময় পাই এইগুলোতে একটু চোখ বুলিয়ে নিই, কারণ এইগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। বইয়ের মধ্যে আলাদা একটা নেশা আছে। যদি কেউ বইয়ের আসল মজাটা পেয়ে যায়, তাহলে সে বই পড়া থেকে দূরে থাকতে পারবে না। আমিও তেমনি পারি না। পরের দিন সকাল হতেই তাড়াতাড়ি উঠে গেলাম। আজকে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ ভাবির কাছে ভালো সাজতে হবে, না হলে ওর বোন আসলে আমাকে আর দামই দিবে না। রিমা লন্ডনে পড়াশোনা করত। আগেও আমার সাথে দেখা হয়েছে বিয়ের সময়। অনেক অহংকারী একটা মেয়ে। আমার তাকে একদমই পছন্দ না। যখনই নিচে গেলাম, ভাবি তো আমাকে দেখে পুরোই অবাক। তিনি হয়তো বিশ্বাসই করতে পারছেন না যে আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। এখনো ভাইয়া ঘুম থেকে ওঠেনি। আমি উঠে গেছি এটা তারা ভাবতেও পারছে না। ভাবি তখন ব্রেকফাস্ট নিয়ে আসলো। ব্রেকফাস্ট এনে আমাকে শুধু এইটা ওইটা জিজ্ঞাসা করছিল। মনে হয় আমি এইখানকার জামাইয়াদের খেতে এসেছি। আমি তখন ভাবির দিকে তাকিয়ে বললাম, আমি এমনিতেই তোমার পরিবারের কাছে যাব, গিয়ে আমার বাড়িতে ঝামেলা নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। এর মধ্যে আবার আমাকে এত বেশি তেল মারতে হবে না। কি বলছো রাফি? তুমি আমার একমাত্র দেবর। তোমাকে যদি আমি ঠিক মতো না খাওয়াই, তাহলে সৃষ্টিকর্তা আমাকে পাপ দিবেন। তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমি তোমাকে ছোট ভাইয়ের মতোই দেখি, কিন্তু তুমি এরকম করে বলতে পারলা? মেয়েরা যে এত বেশি তেল মারতে পারে সেটা আমার ভাবিকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আমি তখন ভাবিকে আর কিছু না বলে ব্রেকফাস্ট শেষ করে চলে আসলাম। এসে নিজের বাসার গাড়িটা নিয়ে চলে গেলাম, কারণ ওইখানে গিয়ে ওনাদেরকে গাড়িতে করে আনতে হবে। সেজন্য একটু নিজের ভাব আছে না, গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে যখনই তাদের বাসার কাছে পৌঁছলাম, নিজের মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি হওয়া শুরু করলো, কারণ আমি এই বাড়ি বেশি আসি না। সেই বিয়ের পরে 2-3 বার এসেছিলাম, আর আসিনি। যখন ভেতরে ঢুকে কলিং বেল বাজাতে যাব, ভাবির আম্মু এসে দরজা খুলে দিলেন। বাহ বাহ, আজকে নবাব দেখি এত তাড়াতাড়ি আমাদের বাসায়। মনে হয় আমার মেয়েটা ছেলেটাকে একদম ঘুমাতে দেয়নি, তুলে দিয়েছে। আসো, ভিতরে আসো তাড়াতাড়ি। আন্টির কথা শুনে মনে হচ্ছিল যেন আমি ফজরের আগে এখানে চলে এসেছি। তারা অবশ্য জানেন যে আমি কতটা অলস, কতটা দেরি করে ঘুম থেকে উঠি। সেজন্য মনে হয় এরকম কথা বলছেন। নিজেরই কেমন যেন লজ্জা লাগছিল। আমি যখন ভেতরে গিয়ে দেখি সবাই বসে আছে, অনেকদিন পরে রিমাকে দেখছি। আমার দিকে তাকিয়ে অদ্ভুত দৃষ্টি দিচ্ছে।
এই বাড়ির প্রতিটা মানুষ কেমন যেন অদ্ভুত, তবে ভাবি ছাড়া এই বাড়ির সকল মানুষই অহংকারী, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। এমনকি আন্টি পর্যন্ত অনেক বেশি অহংকারী। তারা আমাদের মতন এত বড় লোক না হলেও যতটুকু বড় লোক তাতেই তারা মনে হয় যেন আসমান ছুঁয়ে ফেলবে। তখন তারা সবাই রেডি হতে লাগলো। আমি তখন কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি। ভদ্রতার খাতির হলেও তো খেতে দেওয়া যায়, কিন্তু তারা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমি শুধু বসে বসে মশা মাছি তাড়াচ্ছি। তারা রেডি হয়ে আসলো। আমি তখন তাদেরকে গাড়িতে করে নিয়ে বাড়িতে চলে আসলাম। আসার পর মনে হচ্ছিল যেন ভাবি আকাশের চাঁদ হাতে পেয়ে গিয়েছে, এমন একটা ভাব করছিল। আমার এটা দেখে একদমই সহ্য হচ্ছিল না। নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আবার লাঞ্চ করার জন্য নিচে আসলাম। আজকে ভাইয়া বাসে চলে এসেছে একেবারে, আর অফিসে যাবে না বলে মনে হচ্ছে, যেন নিজের শ্বশুরবাড়ির লোকেরা তার কাছে এত আপন। এসব আমার একদম ভালো লাগে না। রিমা তখন আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা দুলা ভাই, তোমার এই ভাইটাকে আমার এমন অদ্ভুত লাগে কেন? মনে হয় না যে তোমার ভাই, মনে হয় তোমার বাবা মায়েকে কুড়িয়ে নিয়ে এসেছে, এরপর এখানে রেখে লালন পালন করছেন। আমি তখন তার কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। তার দিকে রাগি চোখে তাকালাম। দেখলাম ভাবি তখন এটা দেখে তার বোনকে থামালেন। তখন ভাইয়া আমার হয়ে জবাব দিলেন, রিমা, তোমাকে আমি একটা বিষয়ে সতর্ক করে দিতে চাই। তুমি যা করবে খুব ভালো বলবো। আমি কিন্তু একটা বিষয়ে তোমার সাথে আমার দ্বিমত আছে। তুমি কোনোদিন আমার ভাইকে নিয়ে কোনো কথা বলবে না, কারণ পৃথিবীতে আমার সবচেয়ে বেশি আপনজন হচ্ছে আমার ভাই। তাছাড়া পৃথিবীতে আমার এত আপনজন বলতে কেউ নেই। এটা শোনার পর রিমা আমার দিকে তাকাল অদ্ভুত দৃষ্টিতে। আমি তখন রিমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তখন মনে মনে বলছে, বিয়ের সময় আমার সাথে ঝামেলা করেছিলি তাই না? এখন তোকে এমন শিক্ষা দিব যে আর কোনো দিন আমার চোখের দিকে তাকাতে পারবি না। নিজের ভাইকে বশ করে নিয়েছিস বলেছি, এই পরিবারের সবাইকে বশ করে নিবি তা হতে দিব না আমি। আমি তখন সেখান থেকে আর কোনো কথা না বলে চলে আসলাম নিজের রুমে এসে বসে রইলাম। কালকে আবার আমার সকালে কলেজে যেতে হবে, আজকে কলেজে যেতে পারিনি, এই ঝামেলাই পড়ে। ওদিকে রিয়ার বাবা মা এবং রিমার এখানে আসার পেছনে একটি উদ্দেশ্য আছে। তারা আগে থেকেই সবকিছু প্ল্যান করে এখানে এসেছে, কারণ রিয়াকে তারা এই বাড়িতে বিয়ে দিয়েছিল শুধু এই জমি জমা সম্পত্তি সবকিছু দেখে, এই অফিসটা দেখে তারা রিয়াকে এখানে বিয়ে দিয়েছিল। না হলে তারা রিয়াকে এই জায়গায় বিয়ে দিত না। কিন্তু তারা অনেক দিন থেকে লক্ষ্য করছে তাদের জামাই অর্থাৎ ইমরান তার ভাইকে পাগলের মতো ভালোবাসে। সে তার ভাইকে ছাড়া আর কোনো কিছুই বুঝতে চায় না। এটা নিয়ে রিয়ার বাবা শফিক সাহেব অনেক বেশি চিন্তায় পড়ে গেছেন, কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে হঠাৎ করে একদিন সব কিছু তার ভাইয়ের নামে লিখে দিবে। কিন্তু তাদের মেয়ে যে এখানে এসে সব পরিবর্তন করে ফেলবে এটা তারা ভাবতেও পারেনি। রিয়া এখানে বিয়ে হয়ে যাবার পর থেকেই এই সংসারটাকে আঁকলে রেখেছে। তারা কিছুতেই রিয়াকে বোঝাতে পারছে না। তারা বারবার রিয়াকে ইশারায় নিজের স্বামীকে বশ করার কথা বলে, কিন্তু রিয়া এসবে পাত্তা দেয় না। সেজন্য তারা এবার প্ল্যান করেই এসেছে এখানে অনেক দিন থাকবে এবং রিয়াকে যে করেই হোক বোঝাতে হবে তার স্বামীকে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য। এরপরে এই জায়গা জমি সব কিছু তাদের দখলে করে নিবে, যে কারণে তাকে বিয়ে দেওয়া হয়েছে। এখন তাদের সেই উদ্দেশ্যটা সফল হচ্ছে না। শফিক সাহেব এবং তার স্ত্রী তাদের ছোট্ট মেয়ে রিমাকে নিয়ে ইমরান যখন বাজারে যায় তখন রিয়ার রুমে গেলেন। গিয়ে শফিক সাহেব বলে উঠলেন, আজকে খাবার টেবিলে জামাইয়ের কথা একবার শুনেছিস? নিজের ভাইকে কতটা বেশি ভালোবাসে। তোকে সে বিয়ে করেছে, কিন্তু সে বলছে পৃথিবীতে তার সবচেয়ে আপনজন তার ভাই। এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন দেখবি তার ভাইকে সব কিছু দিয়ে দিবে, আর তোদেরকে রাস্তায় বসে থাকতে হবে। আব্বু, তুমি এসে আবার শুরু করে দিলে এসব কথা। আমি কতদিন বলেছি তাদের দুই ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা নেই, তাদের মধ্যে কেন ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছো? ওরা যখন এইভাবে থাকতে পারছে তাহলে ওদেরকে এইভাবে থাকতে দেয়াটাই ভালো। তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে কোনো লাভ হবে না, কারণ তারা দুই ভাই একে অপরকে অনেক বেশি ভালোবাসে। এটাই তো সব থেকে বেশি ঝামেলা। এখন দেখতেই পাচ্ছিস পৃথিবীতে কত সমস্যা হচ্ছে। নিজের ভাইকে অনেক দূরের কথা, নিজের বাবা মাকে খুন করে ফেলেছে জায়গা সম্পত্তির জন্য, আর সেখানে তো ভাই ভাইকে খুন করা কোনো বিষয় না। বাবা, তোমরা রাফিকে যেরকম মনে করছো সে
কিন্তু সেরকম নয়। এতদিন থেকে এখানে এসেছি, কোনোদিন আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তারা দুই ভাই একে অপরকে অনেক বেশি ভালোবাসে। তাদের মধ্যে আমি কোনো ঝামেলা সৃষ্টি করতে চাই না। আর এসব কিছু রাফি কোনোদিনও দখল করবে না, কারণ রাফি এসব পছন্দই করে না। তখন রিয়ার মা এগিয়ে এসে রিয়ার মাথায় হাত দিয়ে বলেন, মা, তুই জানিস না আমার পরিচিত এমন অনেক মানুষ আছে যাদের ছেলে মেয়ে নিজেদের বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সম্পত্তি পাওয়ার পর, আর এখনও তো সম্পত্তি পাওয়ার পর নিজের ভাইকে এবং ভাইয়ের বউকে বের করে দেওয়া এটা কোনো ব্যাপারই না। ওই ছেলেটা ভিতরে অনেক তালগোল পাকিয়ে রেখেছে। ছেলেটাকে দেখলে একদম সাদাসিধা মনে হয়, কিন্তু ভেতর থেকে অনেক বেশি চালাক ছেলেটা। হ্যাঁ আপু, আমারও সেইটাই মনে হয়, কারণ আমাদেরকে বারবার কেমন করে তাকাচ্ছিল। ওর ব্যবহারটা আমার কাছে একদমই ভালো লাগে না। ওকে আমি একদম সহ্য করতে পারি না। ও দুলাভাইকে একদম নিজের দখলে নিয়ে নিয়েছে, এখন আর আমাকে কিছুই দিবে না। তোকে তো একদম বাড়ি থেকেই বের করে দিবে কয়েকদিন পরে। এমন অবস্থা হবে যে তুই কিছুই বুঝতে পারবি না। বেশি ভালো সাজার চেষ্টা করবি না, এতে করে নিজের বিপদ হবে। আম্মু, আব্বু, তোমরা প্লিজ এখানে এসেছো, থাকো, খাওয়া দাওয়া সব কিছু করো, কিন্তু এরকম কথা আমাকে বলবে না। আমি এসব কিছু একদমই পছন্দ করি না। আমি তাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি করতে চাই না। তারা যেভাবে চলছে সেভাবেই চলে। যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় তাতেও আমার কোনো সমস্যা নেই। রাফি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে না, এই ব্যাপারে আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। বলে রিয়া চলে আসে। এখানে থেকে চলে যাওয়া কিচেনে। ওদিকে তারা সবাই বসে চিন্তা করতে থাকে কিভাবে রিয়াকে বোঝানো যায় সব কিছু, কিন্তু রিয়াকে কোনোভাবেই বোঝানো সম্ভব হচ্ছে না। তখন শফিক সাহেব অনেক বেশি চিন্তায় পড়ে যান। তারা যে করেই হোক এই সকল সম্পত্তি নিতে হবে। যদি সম্পত্তি না পান তাহলে তারা মাথা নষ্ট হয়ে যাবে। যে কারণে নিজের মেয়েকে এই পরিবারে বিয়ে দিলেন, সেই কারণটাই তো তার উদ্দেশ্য সফল হচ্ছে না। তখন তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, এর থেকে ভালো যদি আমার ছোট মেয়েকে এখানে বিয়ে দিতাম, তাহলে এতদিনে আমরা এই সম্পত্তি পেয়ে যেতাম। এতদিনে ইমরানকে নিজেদের কাছে নিয়ে আসতে পারতাম, কিন্তু এই মেয়েকে বিয়ে দিয়ে তো আমাদেরই বিরোধী করে ফেলেছি। এখন মনে হচ্ছে আমার মেয়ে আমার সাথে শত্রুতা করছে। তুমি কোনো চিন্তা করো না, আমরা যদি ঠিক মতো ওকে বোঝাতে শুরু করি তাহলে এমনিতেই বুঝে যাবে। আমরা এখানে কয়েকদিন থাকবো, এর ভিতরে ওকে বুঝিয়ে শুনে সব কিছু ঠিক করে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না, যে করেই হোক এগুলো আমাদের কাছে নিয়ে আসতে হবে। ওই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। ওদিকে রিয়া কিচেনে গিয়ে চিন্তা করতে শুরু করলো। সত্যিই যদি রাফি তাদের বাড়ি থেকে বের করে দেয়, তখন ইমরান যদি তার ভাইকে সব কিছু দিয়ে দেয় তাহলে কি হবে। রিয়ার এসব চিন্তা মাথায় আসতে রিয়া মনে মনে বলে ওঠে, আমি এসব কি ভাবছি? আমারও মাথা নষ্ট হয়ে গেল নাকি বাবার মতো? বাবা আমাকে কি বোঝালেন যে আমি এরকম চিন্তা করতে শুরু করলাম? এটা কোনোদিনও হতে পারে না। রাফি তার ভাইয়ের সাথে কোনোদিনও বেইমানি করবে না, এই বিশ্বাস রাফির ওপর আমার আছে। রাফিকে আমি ভালো করেই চিনি, তাই আমার এসব চিন্তা মাথা থেকে সরাতে হবে। আমি কিরকম চিন্তা করছি, ছি, আমার নিজের উপর ঘৃণা লাগছে। ওইদিকে আমি বসে আছি নিজের রুমে, ভালোই লাগছে না। ড্রয়িং রুমে গিয়ে বসতেই এই সময়টা আমি ড্রয়িং রুমে বসে ভাইয়া এবং ভাবির সাথে আড্ডা দিই, কিন্তু আজকে ওরা চলে এসেছে, সেই জন্য সেখানে যেতে আর ভালো লাগছে না। চলে গেলাম বাড়ির বাইরে, গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এরপর চলে গেলাম মিরাজের বাসায়। সেখানে গিয়ে দুই বন্ধু মিলে অনেক জমি আড্ডা দিলাম। এরপর চলে আসলাম নিজের বাসায়। বাসায় আসতে ডিনারের সময় হয়ে গেল। আমাকে দেখে আন্টি অর্থাৎ ভাবির মা বলে উঠলেন, কি ব্যাপার, এই বয়সে শুরু করে দিয়েছো এসব? এত রাত করে বাসায় ফেরার দরকার কি? তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে। ভালো ছেলেরা কোনো দিন বাইরে থাকে না, সব সময় সময়ের আগে বাসায় চলে আসে। কিন্তু তোমার অবস্থা তো দেখে মনে হচ্ছে একদম নষ্ট হয়ে গেছো ভাইয়ের আদর পেয়ে পেয়ে। মা, এখানে কি হয়েছে? তুমি ওকে এরকম করে কথা বলছো কেন? ও এমনি কোনোদিনও বাইরে যায় না। আজকে তোমরা এসেছো সেই জন্য তোমাদেরকে একটু টাইম দেওয়ার জন্য মনে হয় বাইরে গিয়েছিল। তোমরা কেন ওর সাথে লেগে আছো আসার পর থেকে? রাফি, তুমি আসো, ভাবি তোমাকে খাবার দিচ্ছে। আমি তখন খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। নিজের রুমে আসার পর কিছুই ভালো লাগছিল না।
আজকে আব্বু আম্মুর কথা অনেক বেশি মনে পড়ছে। কেন মনে পড়ছে বুঝতে পারছি না। আমি তখন তাদের ছবি নিয়ে চলে গেলাম ব্যালকনিতে। সেখানে অনেক বেশি কান্না করলাম। মাঝে মাঝেই আমার বাবা মায়ের কথা অনেক বেশি মনে হয়। তখন আমি ইচ্ছে মতন কান্না করি। বেশি কান্না করলে আমার মনটা একটু হালকা হয়। আসলে বাবা মা পৃথিবীতে বেঁচে থাকলে সবকিছুই ভালো লাগে। যখন বাবা মা আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা জীবনের আসল মানেটা বুঝতে পারি। যতই আমাদের টাকা পয়সা থাকুক, গাড়ি বাড়ি থাকুক, কিন্তু কোনোদিন বাবা মায়ের অভাব কোনো কিছুতে পূরণ করতে পারবে না। বাবা মা হচ্ছে সন্তানের একটা ছায়ার মতো। সারাদিন ক্লান্ত শরীরে একটু ছায়া পায় যখন, তখন মনের মধ্যে যেমন একটা প্রশান্তির সৃষ্টি হয়, তেমনি সারাদিনের চলাফেরা, ঘোরাফেরা, আড্ডা সবকিছু শেষে যখন নিজের বাড়িতে ফিরে বাবা মায়ের মুখ দেখা যায় তখন মনে হয় সেই গাছের ছায়ার মতন কোনো কিছু সবসময় আমাদেরকে আগলে রেখেছে। বাবা মা আমাদের জন্য একটা আশ্রয়স্থল, যেখানে আমরা ইচ্ছে করলে আশ্রয় নিতে পারি। আমাদের জন্য কোনো চিন্তাই থাকে না, সবকিছু বাবা মা এক হাতে ম্যানেজ করে নেন। কিন্তু বাবা মা চলে যাওয়ার পর থেকে যতই যেই থাকুক না কেন, বাবা মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। আমি সেটা বুঝতে পারি, কিন্তু কারোর সামনে প্রকাশ করি না। কারণ ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করেন আমাদেরকে বাবা মায়ের আদর দিয়ে বড় করার জন্য। কিন্তু আমি এখন নিজের কষ্টটা প্রকাশ করি, তাহলে ভাইয়া নিজেকে দোষী মনে করবেন, আর আমি আমার ভাইয়াকে কষ্ট দিতে চাই না। ওদিকে রাতের বেলায় রিয়াকে নিজেদের রুমে নিয়ে গিয়ে সবাই বোঝাতে শুরু করলো, কিন্তু রিয়া কিছুতেই বুঝতে চাচ্ছে না। সে কিছুতেই তার স্বামী এবং স্বামীর ভাইয়ের সাথে বেইমানি করবে না, কিন্তু তারা কিছুতেই এটা মানতে পারছে না। তখন তারা রিয়াকে ইমরানের কাছে পাঠিয়ে দিয়ে শফিক সাহেব আরেকটা প্ল্যান করে, কারণ তারা বুঝতে পেরেছে রিয়াকে এত বোঝাতে গেলে অনেক সময় পার হয়ে যাবে, আর এই সময়ের ভেতরে তারা অন্যভাবে চেষ্টা করলে হয়তো জায়গা, জমি, সম্পত্তি সব কিছু পেয়ে যাবে। সেই জন্য শফিক সাহেব নিজের ছোট মেয়ের দিকে তাকিয়ে বললেন, রিমা, আমার মনে হচ্ছে রিয়াকে দিয়ে এই কাজ হবে না। সেজন্য আমি চাচ্ছি এখন তোমাকে দিয়ে এই কাজ করাতে। আমার মনে হচ্ছে তুমি এই কাজটা করতে পারবে খুব ভালো করেই। এই কাজটা করতে হলে তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে। তুমি পারবে তো? বাবা, আমরা যদি এই সম্পত্তি পেয়ে যাই তাহলে আমি ইচ্ছে মতো সব কিছু করতে পারবো। সেই জন্য কিছুদিন কষ্ট সহ্য করা আমার কাছে কোনো কিছুই না। তুমি বলো আমাকে কি করতে হবে, আমি সব কিছু করতে রাজি। এই তো আমার মেয়ের মতো কথা। তোমাকে রাফির সাথে প্রেম করতে হবে, অর্থাৎ প্রেমের নাটক করতে হবে রাফির সাথে। রাফিকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে সব কিছু শেষ করে দিতে হবে। রাফিকে একদম ধ্বংস করে দিতে হবে। কি বলছো বাবা? এটা কোনো দিন সম্ভব না। ওই ছেলেটাকে আমি একদমই সহ্য করতে পারি না, আর ও আমাকে দেখতে পারে না। ওর সাথে আমার সম্পর্ক হওয়াটা স্বাভাবিক নয়। তাই আমার মনে হয় অন্য কোনো প্ল্যান করা দরকার। আমি যেই প্ল্যানটা করেছি সেটা যদি ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে এই জায়গা, জমি, সম্পত্তি সব কিছু আমাদের কাছে চলে আসবে। তাই তোমাকে একটু কষ্ট করে ম্যানেজ করে নিতে হবে। যে করেই হোক রাফিকে তোমার নিজের দখলে নিয়ে আসতে হবে। এরপর রাফিকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে আমার প্ল্যান মতো কাজ করতে হবে। যদি আমরা আমাদের প্ল্যান মতো কাজ করতে পারি তাহলে রাফি একদম শেষ হয়ে যাবে। আমি যেটা বললাম সেটা বুঝতে পেরেছিস তো? বাবা, তুমি অনেক ভালো একটা প্ল্যান করেছো। এই প্ল্যান মতো কাজ করলে আমরা নিশ্চয়ই সফল হয়ে যাব। তাই কোনো চিন্তা করো না, তুমি যেরকম বলবে আমি সেরকম করব। দরকার হয় রাফির সাথে প্রেমের নাটক করব। এরপরেও আমার এই জায়গার সম্পত্তি সব কিছু চাই। পরের দিন সকালে উঠে আমি যখন কলেজে যাব হঠাৎ করে দেখলাম রিমা আমার সামনে এসে আমাকে এটা ওটা জিজ্ঞাসা করতে শুরু করলো। সে আমার সাথে এরকম ব্যবহার করছে কেন? সাধারণত সে আমার সাথে তেমন একটা কথাই বলে না। বিয়ের দিন তার সাথে আমার কথা হয়েছিল, মনে হচ্ছিল তখন সে অনেক অহংকারী। সেজন্য আমিও তার সাথে তেমন একটা কথা বলি না, সবসময় ইগনোর করে চলাফেরা করার চেষ্টা করি। এটা হয়তো তার বেশি পছন্দ না, সেজন্য আমাকে বারবার বাজে কথা বলে আমার পেছনে লেগে থাকে। কিন্তু আজকে কেন জানি আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে। আমি তখন কলেজের জন্য বাইরে যেতে যাব, তখন রিমা আমার পেছনে এসে বলল, কলেজে যাচ্ছ ভালো কথা, কিন্তু কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। কারণ কোনো মেয়ের দিকে যদি চোখ তুলে তাকাও তাহলে কিন্তু আমি অনেক বেশি রাগ করব। আর আমি রাগ করলে কি করতে পারি সেটা নিশ্চয়ই ধারণা আছে। তাই ভালো করে মনে রাখবে, কোনো মেয়ের দিকে তাকাবে না, তুমি শুধু আমার দিকে তাকাবে। কথাটা শোনার পর হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না। মেয়েটা কি বলল? এটা তো সাধারণত গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডেরকে বলে, কিন্তু সে তো আমার গার্লফ্রেন্ড বা অনেক কিছুই নয়। তার সাথে আমি তাকে একদম সহ্য করতে পারি না, সেও আমাকে সহ্য করতে পারে না। তাহলে এত ভালোবাসা কোথা থেকে আসছে?
আমি তখন তার দিকে ফিরলাম। আজকে কেমন জানি মনে হচ্ছে, তোমার শরীরটা খারাপ হয়ে গিয়েছে, তোমাকে ডাক্তার দেখানো দরকার। তুমি যাও, ভবিষ্যতে কথা বলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর না হলে আমাদের ফ্যামিলি ডাক্তারকে কল করো, উনি এসে তোমাকে ওষুধ দিয়ে যাবেন। বলে আমি সেখান থেকে চলে আসলাম কলেজে। এসে ক্লাস করতে শুরু করলাম। ক্লাস শেষে আমি মিরাজকে বললাম, মিরাজ চল আমরা আজকে একটু ঘুরে আসি, আমার ভালো লাগছে না, বাসায় যেতে ভালো লাগছে না। বাসায় ভাইয়ের শ্বশুর শাশুড়ি এসেছেন, ওনাদেরকে আমার একদম পছন্দ নাই, সেজন্য চল একটু ঘুরে আসি। মিরাজ তখন আমার সাথে যেতে শুরু করলো। আমরা দুজন মিলে একটা নদীর তীরে গেলাম। সেখানে বাবা মায়ের সাথে ছোটবেলায় আসতাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নদীর তীরে। সাধারণত শহরের নদীগুলো অনেক নোংরা হয়, কিন্তু এই নদীটা অনেক পরিষ্কার। আমি তখন তার পাশে একটা বেঞ্চে বসে পড়লাম। সেটাতে বসে আমি মিরাজের দিকে তাকিয়ে বললাম, আমাদের জীবনটা অদ্ভুত তাই না? জীবনের কত রং আমাদেরকে প্রতি মুহূর্তে দেখতে হয়। তোরও তো বাবা মা নেই, আর আমারও বাবা মা নেই। আমি বাবা মায়ের অভাব বুঝতে পারি না ভাইয়ার কারণে, কিন্তু যতই ভাই আমাকে আদর করুক ভালোবাসুক, কিন্তু বাবা মায়ের অভাবটা লেগেই থাকে আমার মধ্যে। বাবা মায়ের অভাব পৃথিবীতে কেউই কোনোদিন পূরণ করতে পারে না বন্ধু। একমাত্র বাবা মায়ের তুলনা হয় শুধু বাবা মা দ্বারা, এছাড়া আর কোনো জিনিস বাবা মায়ের অভাব পূরণ করতে পারে না। তাই আমাদেরকে সব কিছু সহ্য করে নিতে হবে। মনে হয় আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য ভালো কিছুই রেখেছেন, সেই জন্যই আমাদেরকে সাময়িক কষ্ট দিচ্ছেন। সাময়িক কষ্ট যদি আমরা সহ্য করতে পারি, তাহলে অনেক ভালো কিছু আমাদের জীবনে আসবে। সত্যি দোস্ত, তোকে দেখে অনেক কিছু শেখার আছে। তুই একা হাতে এত কিছু সামলাচ্ছিস কিভাবে? আমার টাকা পয়সা থাকার পরও আমি নিজেকে গুছিয়ে রাখতে পারি না, বারবার কষ্ট হয়। কিন্তু তুই এত ঝামেলার মধ্যে থাকিস, এরপরও কেমন যেন নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করিস। তোকে দেখে অনেক কিছু শেখার আছে। ধৈর্যশীলতার চরম একটা উদাহরণ তুই। তখন তার সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর নিজের রুমে চলে গেলাম। নিজের রুমে গিয়ে দেখতে পেলাম সেখানে রিমা বসে আছে। হয়তো আমি আসবো এটা বুঝতে পেরে গিয়েছিল। আমি রুমে ঢুকতে সে আমার দিকে তাকিয়ে রাগি চোখে বলে উঠল, কলেজ ছুটি হয় কোন সোম, আর এখন আসছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি এত লেট করে আসলে কেন? আমি বুঝতে পারছি না সকাল থেকে কি শুরু করেছো, এরকম কেন কথা বলছো? বারবার আমার মনে হচ্ছে তোমার শরীর খারাপ। তোমার বাবা মা কি তোমার এই বিষয়ে দেখতে পারেন না? তুমি অসুস্থ সেটাকে তারা জানেন না? যাও তাড়াতাড়ি গিয়ে ডাক্তার দেখাও। কথাটা বলতেই সে আমার দিকে এগিয়ে আসলো। আমার দিকে এগিয়ে এসছে, আমি পেছন দিকে চলে যাচ্ছি। মেয়েটা দেখতে অনেক সুন্দরী, কিন্তু ব্যবহার অনেক বেশি খারাপ। সে আমার দিকে এভাবে তাকিয়ে আছে আর এভাবে এগিয়ে আসছে কেন? আমি তখন তাকে বললাম, পেছনে চলে যাও, আমি একটা ছেলে মানুষ আর তুমি একটা মেয়ে মানুষ। এভাবে সামনে দিকে এগিয়ে আসার ঠিক নয়, এটা ভাবি বা অন্য কেউ দেখলে আমাকে খারাপ ভাববে। তাই প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এতক্ষণ আমাকে অসুস্থ বলেছিলে না? তাহলে এখন তো আমাকে আর থামাতে পারবে না। তুমি কেন বুঝতে পারো না আমি তোমার মায়ায় পড়ে গেছি? তোমার কথা শুনে মনে হচ্ছে আমার পেটে ব্যথা হয়ে যাবে, আর আমার এত হাসি পাচ্ছে। কেন, কি হয়েছে? আমার কথায় এত হাসি পাওয়ার কারণ কি? যে মেয়ে আমাকে একদম সহ্য করতে পারে না সে বলছে নাকি আমার মায়ায় পড়ে গিয়েছে। এটা আবারও সম্ভব নাকি? আমার মনে হচ্ছে তুমি শিওর পাগল হয়ে গিয়েছো। পাগল না হলে তুমি এই কথা বলতে পারো না। আমার এখন মনে হচ্ছে তোমাকে ভালো কোনো ডাক্তার দেখানো দরকার, যে তোমাকে ভালো করে চিকিৎসা করতে পারবে। তোমার মাথা একদম নষ্ট হয়ে গিয়েছে। বিশ্বাস করো রাফি, আমি তোমার মায়ায় পড়ে গেছি। যখন আমি বিয়ের দিন তোমাকে দেখেছিলাম, এরপর থেকে তোমার কথা আমার বারবার মনে হতো, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো নিজের মধ্যে। এরপর বিদেশে চলে গেলাম, বিদেশে গিয়েও তোমাকে ভুলতে পারিনি। এখন দেশে আসার পর তোমাকে আবার দেখতে পেয়ে নিজের মধ্যে সেই পুরনো অস্থিরতা কাজ করতে শুরু করেছে। আমি কেন জানি তোমার থেকে নিজেকে আলাদা রাখতে পারছি না। ইচ্ছে করছে তোমার সাথে থাকতে। তুমি কি আমাকে গ্রহণ করবে? দেখো রিমা, তুমি সত্যি বলছো নাকি মিথ্যা বলছো আমি বুঝতে পারছি না, কিন্তু তোমার সাথে আমার সম্পর্কটা স্বাভাবিক নয়। আমি তোমাকে পছন্দ করি না, সেটা তুমি খুব ভালো করেই জানো। আর তুমি নিজেকে পরিবর্তন করো। যেরকম হচ্ছে এরকম থাকলে তোমাকে কোনো ছেলে সত্যিকার অর্থে ভালোবাসবে না। কারণ সত্যিকার অর্থে ভালোবাসা আর শুধু দেহের চাহিদার জন্য ভালোবাসা এক নয়। ভালোবাসার জন্য অনেক কারণের প্রয়োজন হয় না। ভালোবাসার জন্য দুইটা মিলের প্রয়োজন হয়, যেটা তোমার আর আমার মধ্যে নেই। তুমি একরকম মানুষ আর আমি অন্যরকম মানুষ। তোমার সাথে আমার সম্পর্ক কোনোদিনও হতে পারে না। তখন সে আমার সামনে কান্না করতে শুরু করলো। আমি তাকে এই প্রথম কান্না করতে দেখলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল সে তো এরকম নয়। তার মানে কি সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে না? নানা রকম চিন্তা আমার মাথায় আসতে শুরু করলো, কিভাবে কি করব। কিন্তু আমি নিজেকে শক্ত করলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, আমার সাথে তোমার মনের মিল নেই, সেটা আমিও জানি। এখন আমি চেষ্টা করব তোমার মতো চলার। এবার তুমি কি আমাকে নিজের মতো করে নিতে পারবে না?
তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, কিন্তু তুমি প্লিজ আমাকে সরিয়ে দিও না। আমি তোমার মায়ে আকৃষ্ট হয়ে গেছি, তোমাকে বলতে পারছি না। আমি স্বপ্নেও তোমাকে দেখি। এখন আমি কি করব বলো? তুমি আমাকে একটা ওষুধ বলে দাও, যেভাবে তোমাকে বলতে পারি, না হলে তুমি আমার হয়েছো। এরই মধ্যে ভাবি রুমের মধ্যে চলে আসলেন। ভাবিকে দেখে ভাবির সাথে কথা বলতে শুরু করলাম। এটা দেখে রিমা রাগ করেছে বুঝতে পারলাম, কিন্তু আমি ভাবির সাথে কথা বলতে বলতে রুমের বাইরে চলে গেলাম, কারণ আমি এখন তার সাথে থাকলে এরকম বিভিন্ন কথা হতে শুরু করবে, কিন্তু আমি এগুলো পছন্দ করি না। আমার এসব কথা বলতে ভালো লাগছে না। তার কথাগুলোর মধ্যে কেমন যেন একটা মিথ্যার গন্ধ পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল সে সত্য কথা বলছে না। তার চোখের মধ্যে জল বলছিল সে সত্য কথা বলছে। কেন যেন ইচ্ছে করছিল তাকে গ্রহণ করতে, কিন্তু মন বাধা দিচ্ছিল। আমি তখন তার এসব নিয়ে আর চিন্তা করতে পারলাম না। পরের দিন থেকে আমার ভার্সিটি বন্ধ 1 সপ্তাহের জন্য। সেজন্য বাসায় আসার পর ভাইয়া আমাকে জোর করে বলল, আমি তোকে কোনোদিন কোনো কাজ বাধা দেইনি, এবং তুই যে স্বপ্ন দেখছিস সে স্বপ্নে আমি তোকে কোনো বাধা দিব না। কিন্তু এই 1 সপ্তাহ ভার্সিটি বন্ধ আছে। এই 1 সপ্তাহ আমি চাই তুই আমার সাথে অফিসে যাবি। অফিসে গিয়ে সব কিছু বুঝে নিবি। বলা তো যায় না কোন দিন কোন কারণে চাকরি না হয়, তাহলে তুই একদম শেষ হয়ে যাবি। সেজন্য আমি চাই তুই আগে থেকে সব কিছু শিখে রাখবি। যদি শিখে রাখিস তাহলে তো আর দোষ নেই। তোর ইচ্ছা না হলে চাকরি করবি না, আবার তোর ইচ্ছা যদি হয় তাহলে অফিসে জয়েন হবি, কিন্তু শিখে রাখাটা তো ভালো। আমি তখন ভাইয়ার কথাটা চিন্তা করলাম। সত্যিই তো, আমি যদি সবকিছু শিখে রাখি তাহলে তো আমার জন্যই ভালো। সেজন্য ভাইয়ার কথায় রাজি হয়ে গেলাম। তাকে বললাম আমি কাল থেকে তার অফিসে যাব। এটা শুনে ভাই অনেক বেশি খুশি হলেন। আশেপাশে থাকা মানুষগুলো খুশি হয়েছে নাকি দুঃখ পেয়েছে সেটা দেখার টাইম আমার নেই। আশেপাশে সবাই দাঁড়িয়েছিল, তবে ভাবি যে শুনে খুব খুশি হয়েছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম। ওদিকে তাদের এই কথা শুনে শফিক সাহেব মাথায় বাজ পড়ে। তিনি তখন কি করবেন? ছেলেটা যদি অফিসে যায়, এরপর থেকে অফিস করা শুরু করে, তাহলে তার জন্য বিপদ। সেজন্য তিনি চাইতেন অফিস থেকে দূরে রাখতে। এখন তো আর দূরে রাখতে পারবে না। এই 1 সপ্তাহে অফিসে যাওয়ার পর যদি সে অফিসে চাকরি করতে চায় তাহলে তো সমস্যা। সেজন্য তিনি রুমে গেলেন। রুমে যাওয়ার পরে তার স্ত্রী এবং রিমা চলে আসলো। দেখেছ, আমি বলেছিলাম না ছেলেটা আস্তে আস্তে অফিসের দিকে যাচ্ছে। যদি অফিসে ও একবার জয়েন হয়ে যায় তাহলে পরে আমাদের জন্য ওকে সরানোটা আরও একটা কষ্ট হয়ে যাবে। তাই ওকে যে করেই হোক অফিস থেকে দূরে রাখতে হবে। অফিসে তাকে যেতে দেওয়া যাবে না। আমিও তো এটাই চিন্তা করছিলাম, ছেলেটা কিভাবে কৌশলে অফিসে চলে গেল। এখন যদি অফিসে যাওয়ার পর তাকে সব কিছু বুঝিয়ে দেয় তাহলে আমার মেয়ের কি হবে? আর আমাদের যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম তার তো কিচ্ছুই হলো না। তাহলে আমি এক কাজ করি, কালকে ওদের সাথে আমিও অফিসে যাই। অফিসে যাওয়ার পর এমনি ঘুরে বেড়াবো। ওকে কিছুতে হাত দিতে দেব না। কাজকর্ম কিছুই শিখতে পারবে না ও। তখন তারা এসে প্ল্যান করতে থাকে। এদিকে আমি প্রথমবার অফিসের কাজের সূত্রে যাব। এটা অনেক অদ্ভুত লাগছিল আমার কাছে। আমি এতদিন ভাইয়ের সাথে দেখা করতে মাঝে মাঝে অফিসে যেতাম, তখন এমন অদ্ভুত লাগতো না। সকালে উঠে নিচে এসে দেখলাম সবাই বসে আছে। আঙ্কেল অর্থাৎ ভাবির আব্বুকে দেখে মনে হচ্ছে যেন অফিসে যাবে। আমি ভাবছিলাম তার অফিসে যাবেন, কিন্তু খাবার টেবিলে বসে বুঝতে পারলাম তিনিও আমাদের সাথে অফিসে যাবেন। তখন ভাবি আমার কাছে এসে বললেন, আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে রাফি, একদম রাজার মতো লাগতেছে। তোমাকে অফিসে যেতে দেখলে অনেক ভালো লাগে গো। তুমি আস্তে আস্তে অফিসে যাওয়া শুরু করো। আমারও মনে হচ্ছে এখন তোমাকে অফিসে যাওয়া দরকার। ভাবি তুমি যদি এই কথা আরেকবার বলো তাহলে কিন্তু আমি আর অফিসে যাব না। 1 সপ্তাহের জন্য যাচ্ছি। 1 সপ্তাহ যাওয়ার পর আমার আবার পড়াশোনা শুরু হবে। আমি এসব অফিস করতে পারবো না। আমি যেটা স্বপ্ন দেখেছি এটাই আমি করব। আচ্ছা ঠিক আছে, তুমি 1 সপ্তাহ যাও, এরপর তোমার যা ইচ্ছা করো। আমি তো এমনি এমনি বললাম, তুমি এত মাইন্ড করছো কেন আমার কথাই? হ্যাঁ, তখন আমি ভাইয়া এবং আঙ্কেলের সাথে অফিসে চলে গেলাম। যাওয়ার সময় রিমা আমাকে বারবার পেছন থেকে কিছু বলতে চাইছিল, কিন্তু আমি তার দিকে ফিরেও তাকালাম না। তার মায়ে আমি জড়াতে চাই না। তার মুখের দিকে তাকালে আমি যেন আটকে যাই, কিন্তু আমি তার দিকে তাকাবো না, কারণ তার দিকে তাকাতে গিয়ে যদি আবার কোনো সমস্যায় পড়তে হয়। অবশ্য যাওয়ার পর ভাইয়া আমাকে একটা রুমের সামনে নিয়ে গেলেন। রুমের সামনে গিয়ে দেখলাম ওইখানে দরজা বন্ধ। দরজা খুলে আমাকে ভেতরে ঢুকিয়ে বললেন, এটা হচ্ছে আমাদের বাবার কেবিন। বাবা এখানে বসে অফিসের সব কাজকর্ম করতেন। বাবার মৃত্যুর পর আমি আর এই কেবিনে কোনোদিন বসিনি, এবং এটা আমি বন্ধ করে এভাবে রেখেছি।
বাবার স্মৃতি হিসেবে তোকে দেখানোর তেমন সুযোগই হয়ে ওঠেনি বাবার মৃত্যুর পর। কথাগুলো বলতে বলতে ভাইয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। এই প্রথম ভাইয়াকে আমার সামনে কান্না করতে দেখলাম। সেই বাবার মৃত্যুর সময় কান্না করতে দেখেছি, এরপর ভাইয়াকে আর কোনোদিন আমি কান্না করতে দেখিনি। হয়তো ভেতরটা শক্ত হয়ে গিয়েছিল, আজ আবার সেই শক্ত হৃদয়ে আঘাত লেগেছে। আমি তখন ভাইয়াকে জড়িয়ে ধরলাম, বললাম, ভাইয়া প্লিজ কান্না করো না, বাবা আমাদের সাথে সবসময় আছেন। আমাদের ওপর যদি তার ছায়া না থাকতো তাহলে কি আমরা এতদিন বেঁচে থাকতাম? এতদিনে হয়তো আমাদের সবকিছু শেষ হয়ে যেত। তাই প্লিজ কান্না করো না। হ্যাঁ ভাই, যতই চেষ্টা করি বাবা মাকে তোর একটু ভুলে থাকার, ততই আরো বেশি মনে পড়ে। কেন জানি তাদেরকে ভুলতে পারছি না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি চেষ্টা করি তোকে সবসময় আগলে রাখার, কিন্তু পারি না। বাবা আমাকে বারবার বলতেন আমি যেন সবসময় তোকে দেখে রাখি, কিন্তু আমি তোকে দেখতে পারি না। কে বলেছে তুমি আমাকে আগলে রাখতে পারো না? তুমি যেরকম আগলে রেখেছো এরকম পৃথিবীর কোনো বড় ভাই পারবে না নিজের ছোট ভাইকে আগলে রাখতে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি ভাইয়া, তুমি যেভাবে রাখছো তাতে আমি অনেক বেশি খুশি। এর চেয়ে ভালো করে আর রাখার প্রয়োজন নেই। এরপর ভাইয়ের সাথে মিলে সবকিছু ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু আঙ্কেল বারবার আমার দিকে কেমন যেন সৌন্দর্য এবং দৃষ্টি নিয়ে তাকাচ্ছিলেন, যেন আমি এখানে আসার কারণে তিনি একদমই খুশি হননি। কিন্তু আমি কি করেছি কিছুই বুঝতে পারলাম না। আমি তখন ভাইয়ের সাথে ঘুরে ঘুরে প্রথম দিনের মতন অফিস করলাম। অফিস করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষ করে যখন নিজের রুমে গেলাম তখন রিমা আমার রুমে আসলো। আবার ভয় পেয়ে গেলাম, মেয়েটা যদি আবার এরকম কথা বলা শুরু করে দেয় তখন আমি কি বলবো। তখন সে আমার সামনে এসে হাসি মুখে বলল, আজকে অফিস কেমন কাটলো? হ্যাঁ ভালো কেটেছে, কিন্তু আমি এখন বিশ্রাম নিতে চাই। তুমি প্লিজ আমার রুম থেকে বেরিয়ে যাও, একটু পরে আমি নিচে আসবো, তখন সবাই মিলে কথা বলবো। এখন প্লিজ তুমি আমার রুম থেকে চলে যাও। এইভাবে যদি কেউ আমাদের দুজনকে কেউ রুমের মধ্যে দেখে তাহলে যে খুব খারাপ ভাববে। আমি চাই না আমাদের ব্যাপারে কেউ খারাপ কোনো ধারণা পোষণ করুক, এটা আমি কোনোদিনও চাই না। আমি বুঝলাম না, তুমি বারবার আমি কাছে আসলে এরকম করো কেন? আমি তো তোমাকে ভালোবাসি বললাম। তুমি হয়তো আমাকে বিশ্বাস করতে পারছো না। যদি বিশ্বাস করতে না পারো তাহলে বলো কিভাবে তোমার বিশ্বাস অর্জন হবে? কিভাবে আমি তোমার বিশ্বাস অর্জন করতে পারবো বলো? যদি বলো আমার জীবন দিয়ে, তাহলে আমি আমার জীবন দিয়ে দিব। এরপরেও তুমি আমাকে এরকম ইগনোর করো না, আমি সহ্য করতে পারছি না। বলতে বলতে সে কান্না করে দিল। আমি তখন তার কান্না একদমই সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমারই কষ্ট হচ্ছে। কেন এরকম হচ্ছে? আমি কি তাকে ভালোবেসে ফেললাম? না না, এরকম হতে পারে না। কি বলছি আর কি করছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। নিজের মনকেও শান্ত করতে পারছি না, আবার তাকে গ্রহণও করতে পারছি না। নানান ঝামেলায় নিজেকে কেমন যেন একটা ছন্নছাড়া মনে হচ্ছিল। মনে হচ্ছিল যেন কিছুই আমার হাতের মধ্যে নেই, সবকিছু আমার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। তখন রিমা আমার কাছে এসে বলল, তুমি কেন এরকম করছো বলো আমাকে? তুমি কি চাও? তুমি কি চাও আমি এখান থেকে চলে যাই? যদি বলো এখান থেকে চলে গেলে তুমি খুশি হবে, তাহলে আমি এখান থেকে চলে যাব। কালকে সকালেই এখানে আর থাকবো না। তুমি ক্লিয়ার করে আমাকে বলো। তুমি কেন বুঝতে পারছো না রিমা? এটা কোনোদিনও সম্ভব নয়। এমনি এমনি আমার জীবনটা তুমি নষ্ট করবে। যদি এই বিষয়টা ভাবি জানতে পারে অথবা তোমার বাবা মা জানতে পারে তাহলে এমনিতেই আমাকে খারাপ ভাববে। তুমি না বলেছিলে ভালোবাসা হচ্ছে দুটি মনের মিল? আমরা যদি দুজন দুজনকে বুঝতে পারি তাহলে অন্যদেরকে দিয়ে কি হবে? অন্যদেরকে এমনিতেই আমি বোঝাতে পারবো। তুমি শুধু বলো তুমি কি আমার সাথে থাকবে? আমি তখন তাকে বলে আরো ফেসে গেলাম। এখন কি বলবো? আমি তো দেখছি আমার কাছে এসে কান্না করছে। আমি তখন তার হাত ধরে বললাম, আমি জানি না আমি তোমাকে ভালোবাসি কিনা, তবে তোমার কথাগুলো শুনে আমার হৃদয়ের মধ্যে একটা আঘাত লেগেছে। আমি বুঝতে পারছি না এটা কি, তবে যদি এতে কোনো সমস্যা না হয় তাহলে আমি রাজি তোমার সাথে থাকতে। তখন সে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো, কিন্তু আমি সরে গেলাম। সেখান থেকে দৌড়ে নিচে চলে আসলাম, কারণ তার কাছে থাকলে এখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। আর যদি কিছু হয়ে যায় তাহলে পরিবারের কাছে আমি খারাপ হয়ে যাব। আমি কারো কাছে খারাপ হতে চাই না। নিচে এসে গতদিনের মতন সন্ধ্যার পর চলে গেলাম মিরাজের কাছে, কারণ ওইখানে গেলে মনটা একটু হালকা হয়। দুই বন্ধু মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। মিরাজের ওইখানে আরেকটা বড় ভাই থাকেন, তিনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন। মিরাজ এবং সেই বড় ভাই একটা ছোটখাটো ফ্ল্যাটে থাকেন। তখন আমি মিরাজকে বিষয়টা বললাম। মিরাজকে বলার পর মিরাজ আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকলো। সে অবাক হয়েছে এই বিষয়টা জেনে। বিয়ের দিন তার সাথে ঝামেলা হওয়ার সময় মিরাজ আমার সাথে ছিল। মিরাজ তখন আমাকে বলল, দোস্ত তুই যেভাবে বলছিস সেভাবেই তো মনে হচ্ছে মেয়েটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মেয়েটাকে আমার যতদূর মনে হচ্ছে সে পরিবর্তন হওয়ার মতো মেয়ে না। তার ভেতরে একদম অহংকার বাসা বেঁধে ফেলেছে।
সে এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে এটা কোনোদিন মানার মতো নয়। আমারও এরকমই মনে হচ্ছে, কিন্তু কি করব, সে মাঝে মাঝে এসে আমার কাছে কান্না করে বলছে সে মারা যাবে। এরকম যদি সত্যি সত্যি মারা যায় তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। যদি তাকে মেনে নেই তাহলে সে অন্য পথে চলে যাবে। এখন আমি কি করব, নিজে একটা ঝামেলায় পড়ে গিয়েছি। আচ্ছা দেখ কি হয়, ওর চালচলন সব কিছুই ভালোভাবে খেয়াল রাখবে, কারণ যে কোনো সময় সমস্যায় ফেলে দিতে পারে। তাই সব সময় সাবধানে চলবি। কোনো সময় যদি একটু অসাবধানতার সাথে কিছু করিস তাহলে কিন্তু তুই বিপদেই পড়ে যাবে, কারণ আমি এখনো মেয়েটাকে বিশ্বাস করতে পারছি না। আচ্ছা এসব বাদ দে, এসব নিয়ে পরে কথা বলা যাবে। আমরা এখানে যে কাজে এসেছিলাম সেটা ভার্সিটি খোলার পরে তো আস্তে আস্তে পরীক্ষা চলে আসবে। পরীক্ষার সময় আসার পর কিভাবে এত পড়া ম্যানেজ করব? তুই তো পড়াশোনা সবকিছু শেষ করে ফেলেছিস। মেয়েদের সাথে এরকম আরো কথা বলতে শুরু করলাম। রাত 9টার দিকে বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে এসে ডিনার করে নিজের রুমে গিয়ে বই পড়তে শুরু করলাম। ওইদিকে রিমা এবং তার বাবা মা নিজেদের রুমে বসে হাসতে শুরু করেছে, কারণ শফিক সাহেব বুঝতে পেরেছেন তার মেয়ে কতটা চালাক। আস্তে আস্তে সে রাফিকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে এসেছে। তখন শফিক সাহেব বললেন, এভাবে আর অল্প কিছুদিন মামনি যদি এরকম চলতে থাকে তাহলে আস্তে আস্তে আমরা রাফিকে একদম আমাদের কন্ট্রোলে নিয়ে আসব। আর রাফিকে যদি একবার আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে আমাদের ইচ্ছে মতো ওকে নাচাতে পারবো। আর ওকে যদি নাচাতে পারি তাহলে তো আর একদম সব কিছুই আমাদের। বাবা, তুমি চিন্তা করো না, এই সপ্তাহের ভেতরেই ওর ভার্সিটি খোলার আগে ওকে আমি বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। সবার চোখে ওকে যদি আমি খারাপ না বানিয়েছি তাহলে আমার নাম রিমা না। ওর সাথে আমাকে কত কষ্ট করে নাটক করতে হচ্ছে বাবা, তুমি বুঝতে পারছো? কষ্ট করো মামনি, কষ্ট করলে ভালো ফল মিলবে। যদি সঠিক মতো কাজ করতে পারো তাহলে কিন্তু এইসব কিছুর মালিক আমরা হয়ে যাব। আর আমরা মালিক হওয়া মানেই তুমি মালিক হয়ে যাবে। এরপর আমাদেরকে আর কেউ থামাতে পারবে না। আমাদের এই বিশাল সাম্রাজ্য সবাই দেখে অবাক হয়ে যাবে। আমরা হয়ে যাব এই শহরের সবচেয়ে বড় ধনীদের এক একজন। হ্যাঁ মা, আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা অফিস আমাদের হবে, কিন্তু আমরা তো করতে পারছিলাম না। তোর বাবার একটাই অফিস, আর সেটাও তেমন একটা বড় নয়। কিন্তু এগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের অবস্থান কোথায় যাবে বুঝতে পারছিস? আমাদের যত প্রতিবেশী আছে সবাই আমাদেরকে ভয় পেতে শুরু করবে। এরপর আমরা একাই এক এলাকাটা শাসন করব। তুমি কোনো চিন্তা করো না আম্মু, আমি এমনভাবে সব কিছু সাজিয়েছি যে রাফিকে আমার হাতে চলে আসতেই হবে। আর রাফিকে আমার কাছে নিয়ে আসলেই সব কিছু আমাদের হয়ে যাবে। আমরা শুরু করব আসল খেলা। কিন্তু দুলাভাইকে কি করবে? সে তো নিজের ভাইকে ছাড়া কিছুই মানতে পারছে না। তোর কোনো চিন্তা করতে হবে না মামনি। যদি একবার এই বাড়ির সব কিছু আমাদের কাছে নিয়ে আসতে পারি তাহলে রিয়াকে আবার আমরা আমাদের কাছে নিয়ে আসব। আর ওর ভাইকে এই বাড়ি থেকে বের করে দিব। ইমরানকে এখানে রাখা যাবে না, কারণ ভাইয়ের প্রতি ভাইয়ের মায়াটা অনেক বেশি। যদি কোনো দিন আমাদের সাথে বেইমানি করে ফেলে তাহলে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাব। তাই ওকে একদম শুরু থেকে শেষ করে দিতে হবে। এটা আমার কাছে অদ্ভুত লাগছে, কারণ আপু দুলাভাইকে মন থেকে অনেক বেশি ভালোবাসে। যদি এসব কিছু মেনে না নেয় তাহলে কি হবে? আমরা যে প্ল্যান করেছি সব কিছু তো আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। যে করেই হোক আগে আপুকে বোঝাতে হবে যাতে সব কিছু মেনে নেয়। আপু মেনে না নিলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। তুই কোনো চিন্তা করবি না মামনি, আস্তে আস্তে আমার মেয়েকে আমি বুঝিয়ে নেব। শুধু আমাদের হাতে সব কিছু আসতে দে একবার। এরপর দেখবি রিয়াও ভুল বুঝতে শুরু করবে ওদেরকে। যদি আমাদের সব কিছু সঠিক মতো চলে তাহলে এই এলাকার সবাই ওদেরকে সবচেয়ে খারাপ মানুষ মনে করবে। এরপর রিমা সেখানে দাঁড়ালো না, চলে আসলো। রাফির রুমে রাফিকে দেখলো বই পড়তে। তখন রিমা পাশে গিয়ে বলল, আচ্ছা চলো না, কালকে তোমার অফিসের পর আমরা কোথাও ঘুরতে চাই। আমার এই বাসে থাকতে থাকতে একদম বিরক্তি লাগছে। বিদেশ থেকে আসার পর এখন পর্যন্ত কোথাও যেতে পারিনি। এসব আমার একদমই পছন্দ না। এখন এসে এসব বন্ধ করে দিয়েছে। এই জন্যই আমি কোনোদিন রিলেশনে জড়াতে চাইনি। আগে আমি অনেক প্রপোজ পেয়েছি, কিন্তু এরপর থেকে আমাকে কেউ প্রপোজ করার সাহস পায়নি, কারণ যে আমাকে প্রপোজ করতে এসেছে তাকে আমি বিভিন্ন রকম কথা শুনিয়ে দিয়েছি।
কারণ এইরকম ঘোরাফেরা, আড্ডাবাজি, এরপর অতিরিক্ত রোমান্টিকতা এসব কিছুই আমার পছন্দ নয়। আমি সবসময় সাধারণ জীবনযাপন করি। আমি স্বপ্ন দেখতাম যার সাথে আমার বিয়ে হবে তাকে আমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো, কিন্তু আমি তার এরকম আবদার দেখে কি করব? তখন সে আবার বলতে শুরু করলো, যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি যেতে চাইবো না, কিন্তু আমার মনে হচ্ছে এখন আমার কোথাও যাওয়া দরকার, কারণ বিদেশ থেকে আসার পর কোথাও যেতে পারিনি। তোমাদের বাসায় সরাসরি চলে এসেছি, সেই জন্য আর কি বললাম। যদি তোমার কোনো আপত্তি থাকে আমি যেতে চাইবো না। আচ্ছা ঠিক আছে, কালকে অফিসের পর তোমাকে নিয়ে যাব, কিন্তু আমরা কোথায় ঘুরতে যাব? আমি তো কিছুই চিনি না। আচ্ছা, এরপরও দেখবো কোথায় ঘুরতে নিয়ে যাওয়া যায় নাকি। এরপর সে আমার দিকে একটা ফ্লাইং কিস দিয়ে চলে গেল রুমে। আমি এসব একদমই পছন্দ করি না। আমি আবার চিন্তায় পড়ে গেলাম। তার এরকম ব্যবহার আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। এরকম হঠাৎ করে পরিবর্তন একটা মানুষের মধ্যে আমি মেনে নিতে পারছি না, কিন্তু তার ব্যবহার দেখে আমার মনে হচ্ছিল সে যেন সবকিছু পরিবর্তন করে ফেলেছে। পরের দিন অফিস শেষ করে আমি তাকে নিয়ে ঘুরতে গেলাম। আমরা সেই নদীর তীরে গেলাম যেখানে আমি সবসময় ঘুরতে যাই। সবসময় ওইখানে গিয়ে তাকে সবকিছু বললাম। রিমা তখন আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল। আমি এরকম তাকানোটা মেনে নিতে পারছিলাম না, কিন্তু এখন সবকিছু আমাকে নীরবে সহ্য করতে হবে। এরপর তাকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় ফিরতেই ভাবি বলে উঠলো, আজকে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি আমাদের বাড়ির বাগানে, ওখানে আমরা রাতে ডিনার করব। আমি রান্না বান্না সবকিছুর ম্যানেজ করেছি। তোমার ভাইয়া বলেছে ওখানে সবকিছু ম্যানেজ করতে। আমরা আজকে একটু আনন্দ করব, সবাইকে তো একসঙ্গে আর পাওয়া যায় না। এটা শুনে আমার অনেক বেশি ভালো লাগলো, কারণ সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করা, তাও এরকম পিকনিকের মতন আয়োজন করে, এটা খুব মজার। আমি তখন তাকে আর কোনো বাধা দিলাম না, নিজের রুমে চলে গেলাম। রিমা যখনই রুমে গেল তখন তার বাবা মা দৌড়ে আসলো তার রুমে। রিমা তার বাবা মাকে এভাবে আসতে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আব্বু আম্মু, তোমরা এভাবে হঠাৎ করে এত তাড়াতাড়ি করে আমার রুমে আসছো? কোনো খুশির খবর মনে হচ্ছে? আমরা জামাইকে ম্যানেজ করে ফেলেছি। এই প্ল্যানটা আমাদেরই। আমরা আয়োজন করেছি এই বাইরের খাওয়া দাওয়ার, কারণ বাইরে খাওয়া দাওয়া করতে গেলে তুই আসল কাজটা করতে পারবি। আসল কাজটা আজকেই করতে হবে, এতদিন অপেক্ষা করতে পারবো না, কারণ এখনও সব কিছু ম্যানেজ করতে হবে। ওকে আব্বু, তাহলে তুমি কোনো চিন্তা করো না, আজকে ওকে আমরা বাসা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। ওকে আমি একদম নিজের কন্ট্রোলে নিয়ে এসেছি, এমনভাবে ওকে বুঝিয়েছি যে ও এখন আমার কথায় উঠবে, আবার আমার কথায় বসবে। তাহলে এখন থেকে প্রস্তুত হয়ে নে। 8টার দিকে আমরা ওখানে সবাই গিয়ে গল্প করতে শুরু করব। তুই তখন তাকে আসতে দিবি না, আর জোরে জোরে চিৎকার করবি যাতে আমরা সব কিছু শুনতে পাই। এই বিষয়টা আমার উপর ছেড়ে দাও আব্বু, এমনভাবে অভিনয় করব কেউ কোনো কিছু বুঝতেই পারবে না। আমি সব কিছু ম্যানেজ করে নেব, তোমরা আপাতত ওই দিকটা খেয়াল রাখো যাতে দুলাভাই কোনো কিছু বুঝতে না পারে। ওদেরকে আমরা রুমের মধ্যেই আসতে দিব না, ওদেরকে বাইরে বসিয়ে রেখে এসেছি। ওদেরকে রান্নার দায়িত্ব দিয়েছি, তাই তারা ভিতরে বেশি আসবে না। এর ভিতরেই তোকে কাজটা সেরে ফেলতে হবে। আমি তখন নিজের রুমে বসেছিলাম, কারণ একটু পর রান্নাবান্না সবকিছু শেষ হবে। আমরা বাগানে বসে ডিনার করব, কিন্তু আমি যখন বের হতে যাব তখন দেখলাম রিমা আমার রুমে আসছে। তার দিকে তাকিয়ে কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল। সে আমার দিকে কেমন নেশাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়েছিল। আমার দিকে তাকিয়ে সে বলল, রাফি, কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে একটু একান্ত সময় কাটাতে চাই। ওরা বাইরে আছে, ওরা এখন এসে কোনো ঝামেলা করতে পারবে না। তুমি বসো, আমরা একটু পরেই যাই। না রিমা, তুমি এখন চলো আমার সাথে, ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা এখানে এসেছি দেখে হঠাৎ করে কেউ চলে আসবে, এরপর ঝামেলা হবে। আর এখান থেকে সময় কাটানোর মানে কি? আমরা তো এমনিতেই কথা বলি সব সময় কাটানোর কি আছে? আমরা তো আজকেও ঘুরতে গেলাম, কিন্তু সে আমার কোনো কথা শুনল না, পেছন দিক থেকে ধাক্কা দিল। আমি কিছুটা দূরে সরে যেতে সে দরজা বন্ধ করে দিল। তার দরজা বন্ধ করা দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার রিমা, তুমি দরজা বন্ধ করছো কেন? এটা কিন্তু খুব খারাপ। যদি ভাই অথবা ভাবি কেউ জানতে পারে এই বিষয়টা, তাহলে কিন্তু আমাকে খারাপ ভাববে। আমি সবার কাছে অপরাধী হয়ে যাব। প্লিজ এরকম করো না। তুমি চলো আমার সাথে বাইরে, আমি এখানে থাকতে চাই না। কেন বাবু, আমার কাছে থাকলে কি তোমার বেশি সমস্যা হয়ে যায়? আমি তো তোমার কাছে পেতে চাই, তোমাকে নিয়ে আমার স্বপ্নের সংসার সাজাতে চাই, তোমাকে আমার সব কিছু আমি দিয়ে দিতে চাই।
তুমি সব কিছু নিয়ে নাও আমার কাছ থেকে। আমি তখন তার এরকম কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে গেলাম। এখন সে কি করতে চাইছে? আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। আমি তখন তার দিকে তাকিয়ে রিকোয়েস্ট করতে শুরু করলাম, প্লিজ রিমা, একটু বোঝার চেষ্টা করো, আমি এই পরিবারের খুব গুরুত্বপূর্ণ একটা সদস্য। আমার এরকম অপকর্ম যদি কেউ দেখে তাহলে সবাই আমাকে খারাপ ভাবে। প্লিজ আমার সম্মানের কথা একটাবারের জন্য চিন্তা করো। তোমার বোনের কাছে আমার ইজ্জত একদমই থাকবে না। তোমার সাথে তো আমার বিয়ে হবে, তখন সবকিছু হবে। প্লিজ এখন কোনো কিছু করতে যেও না। আমিও তো সেটাই বলতে চাচ্ছি, আমাদের যখন বিয়ে হবে তাহলে এখন করতে সমস্যা কি? আমরা তো সামান্য একান্ত সময় কাটাতে চাচ্ছি, বেশি কিছু করতে চাচ্ছি না। এটাতে যদি বাধা হয় তাহলে কিভাবে হবে? বলতে বলতে সে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি তখন তাকে বারবার রিকোয়েস্ট করছি, কিন্তু সে আমার কোনো কথাই কিছুই বুঝতে পারছে না। সে আমাকে টান দিয়ে বিছানায় ফেলে দিল। আমি তখন তাকে শুধু বলছি, প্লিজ রিমা, এরকম করো না আমার সাথে, আমার ইজ্জত সবকিছু শেষ হয়ে যাবে। আমাকে সবাই ভুল বুঝবে, আমি এরকম করতে চাই না রিমা, প্লিজ এরকম করো না। আমার কথাগুলো মনে হচ্ছে যেন তার কানের ভেতরে পৌঁছাচ্ছে না, সেই জন্য সে আমার উপর উঠে গেল। আমি তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। তখন হঠাৎ করে সে চিৎকার করতে শুরু করলো, বাঁচাও বাঁচাও বলে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তার দিকে ঘুরে বললাম, তুমি এরকম কেন করছো? তুমি না বলেছিলে আমাকে ভালোবাসো, তাহলে এরকম কেন করছো? আমি তো তোমার সাথে কিছুই করলাম না, কিন্তু তুমি এরকম চিৎকার কেন করছো? এরকম চিৎকার শুনে তো যে কেউ খারাপ ভাবে। প্লিজ তুমি তোমার মুখটা বন্ধ করো। কিন্তু সে আমার কোনো কথা শুনলো না। তার জামার অনেকটা অংশ ছিঁড়ে ফেললো। ছিঁড়ে ফেলে আরো জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। আমি তার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না, চিৎকার করেই যাচ্ছে। তার চিৎকারে হয়তো বাইরে থেকে সবাই শুনতে পেয়েছে, সেই জন্য সবাই এসে দরজা ধাক্কাতে শুরু করলো। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, তুমি যেটা করলো সেটা খুব জঘন্য একটা কাজ করেছো। এখন সবাই কি মনে করবে? সবাই আমাকে খারাপ ভাবে। তুমি কেন এরকম করলে? আমার জীবনটা তুমি কেন ধ্বংস করে দিবে? এখন সবাই আমাকে খারাপ ভাববে, আমি সবার কাছে অপরাধী হয়ে গেলাম। আমি তো এটার জন্য তোমার সাথে এতক্ষণ ছিলাম বাবু, তোমাকে এতদিন এত কিছু করে বোঝালাম, কিন্তু তুমি আমার কিছুই বুঝতে পারলে না। আমি যে তোমার সাথে নাটক করছিলাম সেটা কি তুমি বুঝতে পারছিলে না? তুমি তো একদম বোকার মতো কাজ করলে। এখন তোমাকে কে বাঁচাবে? সবাই জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করলো, কিন্তু আমি দরজা খোলার সাহস পাচ্ছি না। এরপর আঙ্কেল দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে আমাকে আর তাকে এই অবস্থায় দেখে আঙ্কেল আমার কাছে এসে আমার গালে থাপ্পড় দিতে শুরু করলেন। আমি তখন আঙ্কেলকে বারবার বলছি, প্লিজ আঙ্কেল আমার কথা বিশ্বাস করুন, আমি এরকম কোনো কাজ করিনি। রিমা ইচ্ছে করে এখানে এসে দরজা বন্ধ করে দিয়ে এরকম কাজ করতে শুরু করেছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বুঝতে চাইছে না। বাবা প্লিজ তুমি ওর কথা বিশ্বাস করো না। এই ছেলেটা আমাকে এখানে জোর করে নিয়ে এসেছে। আমি নিচে যাওয়ার জন্য তার রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমাকে রুমের ভেতরে এনে দরজা বন্ধ করে দিয়ে আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে। বাবা তোমার সময় মতো না আসলে আমাকে একদম শেষ করে দিত। সে কান্না করে কথাগুলো বলছিল। আমি তার এরকম নাটক দেখে ইচ্ছে করছিল মরে যেতে। আমি তখন ভাইয়ার কাছে গেলাম। ভাইয়ার কাছে গিয়ে ভাইয়ার পায়ে ধরে বললাম, ভাইয়া বিশ্বাস করো, আমি এরকম কোনো কাজ করিনি। তুমি তো আমাকে চেনো, আমি কোনোদিন এরকম কোনো কাজ করতে পারি বলো? আমি তো এরকম কোনো কাজ করিনি। ও আমাকে ফাঁসাতে চাইছে, কেন এরকম করছে আমি বুঝতে পারছি না। কিন্তু ভাইয়া কোনো কিছু বলছে না। ভাইয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমি ভাইয়ের দিকে তাকিয়ে আছি। তখন তার শাশুড়ি আমার কাছে আসলেন। এসে ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আমি এই ছেলেটাকে আগে থেকেই চিনতাম। এর ভিতর কত পেজ, এটা আমি আগেই বুঝতে পারছিলাম, কিন্তু তোমরা সেটা বুঝতে পারোনি। তোমরা ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছ। এখন সে আমার মেয়ের সাথে এরকম একটা কাজ করলো। জামাই বাবা, তুমি এরকম এর বিচার করো। আমরা এর বিচার কিছুই করতে চাই না, সব কিছু তোমার হাতে ছেড়ে দিলাম। তোমার ভাইকে তুমি কি করবে সেটা তুমি চিন্তা করো। আন্টি প্লিজ বিশ্বাস করুন, আমি এরকম কোনো কাজ করিনি। ও ইচ্ছে করে আমার রুমে এসেছে, এরপর নাটক করতে শুরু করেছে। আমাকে বলেছিল সে আমাকে ভালোবাসে, কিন্তু আমার সাথে ভালোবাসার মিথ্যা নাটক করেছে। আমি ওকে গ্রহণ করিনি। এরপর সে মরে যেতে চেয়েছিল, কিন্তু এরকম কেন করছে আমি বুঝতে পারছি না। এই ছেলে, তোর সাহস কি করে হলো আমার মেয়ের ব্যাপারে এরকম একটা জঘন্য কথা বলার? আমার মেয়ে কি এরকম নাকি? আমরা আমার মেয়েদেরকে এরকম শিক্ষা কোনো দিন দিইনি। তুই আমার মেয়ের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিলি, সেটা আমার মেয়ের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আমরা যদি সঠিক সময় না আসতাম তাহলে কি হতো আজকে? আমি তখন আমার ভাবির কাছে চলে গেলাম। ভাবিকে গিয়ে বুঝলাম, কিন্তু ভাবিও কোনো কথা বলছে না, পাথরের মতন দাঁড়িয়ে আছে। তখন রিমা এসে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। তার বাবা এসে ভাইয়ের কাছে বলল, জামাই বাবা, তোমার যা ইচ্ছা তুমি শাস্তি দাও, আমরা শুধু এটা তোমার বিবেকের কাছে ছেড়ে দিলাম। যদি তোমার নিজের কোনো বোন থাকতো আর তার সাথে এমন কিছু করতো কেউ, তাহলে তুমি তাকে কি শাস্তি দিতে তুমি বলো? আমি কি করব বলেন বাবা? আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়।
আমি ওকে অনেক বেশি ভালোবাসি। ও এরকম কাজ করবে আমি কোনো দিনও ভাবতে পারিনি। আমি ওকে নিজের জীবনের চেয়ে বেশি বিশ্বাস করতাম, কিন্তু সে যে আমার বিশ্বাসের মর্যাদা এভাবে দিবে সেটা আমি কোনো দিনও ভাবতে পারিনি। আপনারাই বলেন আমি এখন কি করব। তার মানে কি তুমি তোমার ভাইকে কিছুই করবে না? যদি তুমি তোমার ভাইকে কিছুই না করো তাহলে আমরা আমাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। এখানে আর কাউকে সংসার করতে দিব না। আমার বড় মেয়েকেও আমি এখান থেকে নিয়ে যাব। এরকম একটা জঘন্য পরিবারে আমার মেয়েদেরকে আমি রাখবো না। এখানে ওদের নিরাপত্তা নেই। আমি তখন ভাইয়ের কাছে গিয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া প্লিজ বিশ্বাস করো আমি এরকম কোনো কিছুই করিনি। বলতে না বলতেই ভাইয়া আমার গালে অনেক জোরে একটা থাপ্পড় দিল। আমি মাটিতে বসে পড়লাম। এই প্রথম ভাইয়া আমার গালে হাত তুললো। আমার ভেতরটা ফেটে যাচ্ছিল, তবে আমি ভাইয়াকে বারবার বলছিলাম আমি কিছুই করিনি। ভাইয়া তখন আমার কলার চেপে ধরে বললেন, ছোটবেলা থেকে তুই যা চেয়েছিস তাই দিয়েছি, কোনোদিন কোনো কিছুতে বাধা দেয়নি। যখন যেটা বলেছিস সেটা এনে দিয়েছি। আমি নিজের জীবনে কোনো মূল্যায়ন করিনি কোনোদিন, শুধু তোর জন্য। কিন্তু তুই যে আমার জীবনে এরকম একটা অসম্মানের দিন বয়ে আনবি সেটা আমি জানতাম না। তাহলে তোর পিছনে কোনোদিন আমি কষ্ট করতাম না। আমি তোকে অনেক বেশি বিশ্বাস করতাম, কিন্তু তুই যে আমার এরকম একটা কাজ করবি এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। কেন এই কাজটা করলি? ভাই আমি তোমার পায়ে ধরি, আমার আব্বু আমার কসম আমি কোনোদিন এরকম কোনো কাজ করার চেষ্টা করিনি এবং আজকেও করিনি। ও মিথ্যা কথা বলছে, মিথ্যা নাটক সাজিয়েছে আমাকে ফাঁসানোর জন্য। আমি বুঝতে পারছি না ওরা কেন এরকম করছে আমার সাথে। এসব আমি কোনো কিছুই বুঝতে পারছি না, প্লিজ তুমি বিশ্বাস করো। ভাইয়া এই কথা শোনার পর আমাকে মারতে শুরু করলেন। আমি সহ্য করতে পারছিলাম না ভাইয়া এর আঘাতগুলো। যদি ভাইয়া আমাকে এমনি এমনি মেরে ফেলতেন তবুও আমি সবকিছু মেনে নিতাম, কিন্তু আমাকে ভুল বুঝে মারবেন এটা আমি সহ্য করতে পারছিলাম না। আমি তখন ভাইয়ের দিকে তাকিয়ে কান্না করছি, মনে হচ্ছিল যেন এখন মরে যাওয়াটাই ভালো। ভাবি তখন আমার কাছে আসলেন, আমার দিকে এগিয়ে এসে তাকিয়ে বললেন, বলো রাফি, তোমাকে আমি নিজের ছোট ভাইয়ের চেয়ে কম কোনোদিনও দেখেছি? আমি তোমাকে আমার ছোট ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসতাম। আমার কোনো ছোট ভাই ছিল না। এই পরিবারে আসার পর থেকে আমি তোমাকে একদম আমার ভাইয়ের মতো দেখেছি। তুমি কেন এরকম করলে? কেন আমাদের সম্মানটা নষ্ট করলে? তোমাকে নিয়ে আমি গর্ব করতাম। আমার বাবা মা আমাকে বারবার এই কথাটা বলেছেন, কিন্তু আমি কোনোদিনও এসব কথায় কান দেইনি, শুধু তোমাকে বিশ্বাস করতাম বলে। কিন্তু তুমি আমাদের বিশ্বাস নিয়ে খেলা করলে। ভাবি তোমাকে আমি কতটা সম্মান করি সেটা তুমি জানো, কিন্তু তুমি বলো আমি এরকম কোনোদিন কোনো কাজ করতে পারি? আমি কি কোনোদিন এরকম কোনো কাজ করেছিলাম? না কাউকে আমার ব্যাপারে কোনোদিন বিচার করতে পেয়েছিলে? কেউ আমাকে কোনোদিন এই ব্যাপারে কোনো অভিযোগ করতে পারেনি, কিন্তু তোমার বোন এসে আমাকে এরকম ভাবে ফাঁসিয়ে দেবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আঙ্কেল তখন আমার গলা চেপে ধরে আমাকে মারতে শুরু করলেন। আমি মারগুলো নীরবভাবে সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু কিছুই করার নেই, আমি ফেঁসে গিয়েছি। রিমা কান্নার নাটক করে যাচ্ছে। সে তখন ভাইয়ের কাছে এসে বলল, দুলা ভাই, শুধুমাত্র আপনার চোখের দিকে তাকিয়ে আমি কোনো কিছু করতে পারছি না। এখন আপনি আপনার ভাইকে শাস্তি দিন, যা শাস্তি দেবেন, না হলে কিন্তু আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব। এরপর আপনার সবাই কোথায় যাবে সেটা বুঝতে পারছেন। আমি এসব কিছু সহ্য করতে পারছি না। আমাকে এরকমভাবে কেউ নষ্ট করে দিতে চাইবে এটা আমি ভাবতেও পারিনি। এখন আমি পরিবার সমাজ সবার কাছে মুখ দেখাবো কি করে? তুমি কোনো চিন্তা করো না বোন, তোমার এই সম্মানের ঘাটতি কোনোদিন হবে না। আমি কারোর কাছে এই বিষয়টা জানাবো না, আর ওকে আমি বাড়িতে রাখবো না। এই বাড়িতে রেখে আমাদের চোখের শত্রু আমি ওকে বানাতে চাই না। ওকে আমি বাড়ি থেকে বের করে দিব, আর না হলে আমি নিজেই বাড়ি থেকে বের হয়ে যাব। ও যদি বাড়িতে থাকতে চায় তাহলে এটা তার বাবার বাড়ি, সে থাকতেই পারে, তার অধিকার আছে। কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ওর সামনে থাকলে ওর করা অন্যায়গুলো আমার চোখের সামনে বেশি উঠবে। আমি এইগুলো সহ্য করতে পারবো না, এরপর নিজের কোনো ক্ষতি করে ফেলবো। ভাইয়ের এই কথা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটা এসে আমার মাথায় চেপে বসেছে, এতটা কষ্ট হচ্ছিল। আমি তখন ভাইয়ের কাছে গেলাম, গিয়ে ভাইয়ের পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে বললাম, ভাইয়া তুমি এরকম কথা কিভাবে বলতে পারলে? তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে মানে? এই বাড়ির সবকিছুতে তোমার, আমার কোনো কিছুর দরকার নেই। আমি না হয় এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তুমি এরকম করে কথা বলো না প্লিজ। আমি এরকম আর সহ্য করতে পারছি না। যদি সহ্য করতে না পারিস তাহলে এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোকে আমার চোখের সামনে দেখতে চাই না। তোকে আমি একদম সহ্য করতে পারছি না। তোর কারণে আজ আমার সম্মানটা নষ্ট হয়েছে। আমি তখন ভাইয়ের মুখের দিকে তাকালাম। আমার দিকে না থেকে উপরের দিকে তাকিয়ে কথাগুলো বলছিলেন। আমি জানি ভাই আমার দিকে তাকালে এই কথাগুলো বলতে পারতেন না। তিনি আমাকে কতটা ভালোবাসেন সেটা আমি ছাড়া আর কেউই জানে না, কিন্তু ভাইয়ের এরকম কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল মরে যেতে। আমি তখন তাদের দিকে তাকিয়ে বললাম,
আমি শতভাগ নিশ্চিত যে এই কাজগুলো সব আপনারা সবাই মিলেই প্ল্যান করে করেছেন। কেন করেছেন সেটা আমি জানি না, যদি এর পেছনে কোনো বড় কারণ থাকে তাহলে সেটা আপনারা আমাদেরকে বললে আমরা সেটা পূরণ করে দিতাম, কিন্তু এরকম একটা জঘন্য বুদ্ধি বের করে ষড়যন্ত্র করে আমাকে তাড়িয়ে দেওয়ার মানেটাকে আমি বুঝলাম না। আমার সম্মান নষ্ট করেছেন, এর ফলাফল আপনাদেরকে ভোগ করতেই হবে। একদিন আমি আমার নিজেকে সঠিক প্রমাণ করব, সেদিন বুঝতে পারবেন আমি কতটা ভয়ঙ্কর। এতদিন আমার ভালো রূপটা দেখে এসেছেন, এখন থেকে আমার খারাপ রূপটা দেখবেন, আমি কতটা ভয়ঙ্কর অবস্থা করে ফিরে আসতে পারি। বলেই বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। এখন কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার উপর এরকম একটা জঘন্য অভিযোগ তারা কেন দিল? আমি তো তাকে কিছুই করিনি। তারা কি এরকম একটা জঘন্য কি কাজ করলো, কেন করলো, কিসের জন্য প্ল্যান করলো, তাদের সবকিছু আমার জানতে হবে। কিন্তু আমি কিভাবে জানবো? আমার ইচ্ছা হচ্ছে এখন মরে যেতে, কিন্তু মরে গেলে এসব কিছু সমাধান হয়ে যাবে না। আমাকে লড়াই করে বাঁচতে হবে, আমার ভাইকে সবার হাত থেকে বাঁচাতে হবে। তারা যখন আমার বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র করেছে, তাহলে আমার ভাইয়ের বিরুদ্ধেও করবে। আমার ভাইয়ের কাছ থেকে হয়তো সবকিছু কেড়ে নেওয়ার জন্য তারা এই ষড়যন্ত্র করেছে, সেই জন্য ওদেরকে থামাতে হবে। কিন্তু আমার পক্ষে এখন কিছুই করা সম্ভব নয়, আর আমি কোনো কিছুই বুঝতে পারছি না। এখন কোথায় যাব, কি করব, কিভাবে পড়াশোনা করব, কিছুই তো আমার কাছে নেই। আমি একদম নিঃসঙ্গ দুর্বলভাবে বাড়ি থেকে বের হয়ে এসেছি, একটা কাপড় পর্যন্ত সাথে করে নিয়ে আসিনি। এখন কি করা যায়? দৌড়ে চলে গেলাম সেই নদীর ধারে, সেখানে গিয়ে কান্না করতে শুরু করলাম। কান্না করা ছাড়া এখন আমার হাতে আর কোনো উপায় নেই। মনে হচ্ছিল যেন নদীতে ঝাঁপ দিয়ে মরে যাই। যদি মারা যেতাম তাহলে হয়তো সবার মনের কষ্ট একটু হলেও কমতো। ওদিকে রাফি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ইমরান কান্না করতে করতে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সে কিছুতেই বুঝতে পারছে না তার ভাই এরকম কাজ কোনোদিনও করতে পারে না। এটা সে জানে তার ভাইয়ের ব্যাপারে তার শতভাগ নিশ্চয়তা আছে, কিন্তু আজকে সে যেটা চোখের সামনে দেখেছে সেটা কিভাবে অবিশ্বাস করবে? সে নিজেকে আর শান্ত করতে পারছিল না। রিয়া তখন এসে ডাকতে শুরু করে, দরজা ধাক্কাতে সে ক্লান্ত হয়ে যায়, কিন্তু ইমরান দরজা খুলছে না, ভিতরে কান্না করেই যাচ্ছে। ওদিকে রিমা এবং তার বাবা মা হাসতে হাসতে একদম শেষ হয়ে যাচ্ছে, কারণ তাদের প্ল্যান সাকসেসফুল। শফিক সাহেব নিজের মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আমার বিশ্বাসই হচ্ছে না মামনি, তুই এই কাজটা করে ফেলেছিস। এখন থেকে এসব কিছুর মালিক আমরা হয়ে যাব। জামাইয়ের অবস্থা একবার দেখেছিস, এখন ওকে যেটা বলবো সেটাই শুনবে, কিন্তু এখন কিছুই করব না। আস্তে আস্তে ওকে আমাদের কাছে নিয়ে আসতে হবে, এরপর সব কিছু আমরা নিয়ে নিব। তুমি একটা কাজ বলেছো বাবা, আর আমি সেটা ঠিকমতো করতে পারবো না, এটা কিভাবে হবে? আমি আমার কাজ সঠিকভাবে করেছি, এখন বাকিটা তোমার করতে হবে। দুলাভাইয়ের কাছ থেকে সব কিছু কীভাবে নিয়ে আসবে সেটা তুমি প্ল্যান করো। আসল কাজটা তুই করে ফেলেছিস মামনি, এখন বাকিটা আমি নিজেই করে নিতে পারবো। এখন যে করেই হোক ইমরানের কাছ থেকে সব কিছু নিয়ে আসতে হবে। আমার যে আজকে কি খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমি তখন নদীর ধারে বসতে বসতে সন্ধ্যা হয়ে গেল। এই সময়টা বাসে ফিরে যেতাম, কিন্তু আজকে আমার বাড়ির দরজা আমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি কি করব? আমি তখন সিদ্ধান্ত নিলাম মিরাজের কাছে যাব, কিন্তু ওর কাছে যে যাব ও একাই নিজেই চলতে পারছে না। এর মধ্যে আমি গিয়ে যদি ঝামেলা করি, কিন্তু কোথায় যাব, কোনো যাওয়ার জায়গা নেই। শেষে অনেক চিন্তা ভাবনা করে মিরাজের কাছে গেলাম। মিরাজ আমাকে এই অবস্থায় দেখে আমার চোখের দিকে তাকে সে হয়তো বুঝতে পেরেছে আমি কান্না করেছি। সে আমাকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার দোস্ত, তোকে দেখে মনে হচ্ছে অনেক বেশি কান্না করেছিস। কি হয়েছে আমাকে বল, কেন কান্না করছিলি? আমার সবকিছু শেষ হয়ে গেছে দোস্ত, তুই যেটা বলেছিলি সেটা সত্যি। আজকে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। আমি তখন মিরাজকে আমার পুরো ঘটনা খুলে বললাম। মিরাজ এটা শোনার পর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তার চোখের দিয়ে জল গড়িয়ে পড়ছে, সে কান্না করছে। আমি তখন তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলাম। মিরাজ তখন আমার দিকে তাকিয়ে বলল, আমি সবকিছুই বুঝলাম দোস্ত, আমারও এটাই মনে হয়েছিল, কিন্তু তোকে বলতে পারিনি তখন। কিন্তু এখন যেটা হয়েছে সেটা মেনে নিতেই হবে। আমি তোর কথা চিন্তা করছি না, এখানে থাকবি তুই আমার সাথে, কিন্তু আমার তো চিন্তা হচ্ছে ইমরান ভাইকে নিয়ে। ওনাকে যদি ওরা কোনো ক্ষতি করে ফেলে, কিন্তু তাকে তো এখন কোনো কিছু বিশ্বাস করানো যাবে না। কিন্তু ওরা এই কাজটা কেন করলো, তাদের উদ্দেশ্য কি এই কাজের পেছনে, সেটা তো জানতে হবে। তারা কেন এরকম করলো? যদি বলতো কোনো কিছু দরকার, তাহলে তো আমরা সবকিছুই দিয়ে দিতাম ওদেরকে। কিন্তু ওরা কেন এরকম করলো আমাদের সাথে? আমাদের দুই ভাইয়ের মধ্যে সমস্যা সৃষ্টি করাই কি তাদের আসল উদ্দেশ্য? এখনো বোকার মতো কথা বলছিস? তুই কি এখনো বুঝতে পারছিস না তোদের সম্পত্তি তারা দখল করে নিতে চায়? সেই জন্যই তো প্রথমে তোকে সরিয়ে দিয়ে এরপর ইমরান ভাইয়ের কাছ থেকে আস্তে আস্তে তারা সবকিছু নিয়ে নিজেরা দখল করে নিবে। তুই ছিলি তাদের পথে একমাত্র কাটা, তোকে সরিয়ে দিয়েছে, এখন তারা সবকিছু আস্তে আস্তে নিয়ে নিতে পারবে, কেউ তাদেরকে বাধা দিতে পারবে না।
কিন্তু আমি কি এখন ভাইয়াকে কিভাবে বোঝাবো এসব কিছু? ভাইয়া তো আর কোনোদিনও বিশ্বাস করবেন না। তারা নিজের চোখে যেটা দেখেছেন সেটাই বিশ্বাস করবেন। অবিশ্বাস করবেন কেন? আমি নিজে হলো অবিশ্বাস করতাম না, কিন্তু এখন আমার কি করার আছে? এখানে কিভাবে থাকবো? তোর এমনিতেই অবস্থা খারাপ, তুই নিজে ঠিক মতন খেতে পারিস নি, এর মধ্যে আমি যদি ঝামেলা করি তাহলে তো তোর সমস্যা হবে। এটা তুই কিভাবে বলতে পারলি দোস্ত? সমস্যা মানে তুই আমাকে কত সাহায্য করেছিস, আমার বিপদে আপদে সবসময় তোকে পাশে পেয়েছে। আজকে তুই একটা বিপদে পড়েছিস, আমি যদি তোর পাশে না দাঁড়াতে পারি তাহলে আমি কিরকম বন্ধু হলাম? আমাকে যদি আরও একবার এই কথা বলিস তাহলে কিন্তু আমি নিজেই কোনো কিছু একটা করে ফেলব। আমি চাই তুই এখানে থাকবে, আমরা যে করেই হোক বিষয়টা ম্যানেজ করে নিব। দরকার হয় না খেয়ে থাকবো, কিন্তু তোকে এখান থেকে যেতে দিব না। এখানেই আমার সাথে থাকতে হবে তোকে। কিন্তু আমি এখানে থাকলে তো বাড়ি ভাড়া সবকিছু ঝামেলা শুরু হবে। আমি এরকম ঝামেলায় থাকতে চাই না দোস্ত। এমনিতেই তোর পড়াশোনা নিয়ে অনেক সমস্যার মধ্যে আছিস, আমি তোকে যদি আরো সমস্যায় ফেলি তাহলে তোর তো হবে না। এর মানে কি তুই পড়াশোনা করবি না? তুই কেন পড়াশোনা ছাড়বি? তুই আমাকে বারবার বলতি আমরা দুজন মিলে এক জায়গায় চাকরি করব, তুই কোনো চিন্তা করবি না, আমরা সব কিছু ম্যানেজ করে নিব। আমি এখন 2-3টা টিউশনি করছি, তোকেও আমি টিউশনি ম্যানেজ করিয়ে দিব। এরপর আমরা দুজনে মিলে সব কিছু ম্যানেজ করে নিব। তুই এখানেই থাকবি, কারণ আমাদেরকে প্রতিশোধ নিতে হবে, ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে, না হলে ইমরান ভাইকে ওরা শেষ করে দিবে। ওদিকে ইমরান রাত পর্যন্ত নিজের রুমে দরজা খুলল না, কান্না করেই যাচ্ছে। এটা রিয়া সহ্য করতে পারছে না। রিয়াও অবিশ্বাস করতে পারছে না রাফি এরকম একটা কাজ করতে পারে। কেউ এই কথা বিশ্বাসই করবে না রাফির মতো ছেলে এরকম একটা কাজ করতে পারে, কিন্তু তারা নিজের চোখে যেটা দেখেছে সেটা কিভাবে অবিশ্বাস করবে? রাতের বেলায় ইমরান নিজেকে শক্ত করলো, কিন্তু নিজের কান্না থামাতে পারছে না, কারণ তার শ্বশুর শাশুড়ি তাকে খারাপ ভাববে। পরে সেই জন্য সে বাইরে বেরিয়ে আসলো। তখন রিয়া তার সামনে গিয়ে বোঝাতে শুরু করলো, কিন্তু ইমরান কিছুই বুঝতে চাচ্ছে না, একদম গম্ভীর হয়ে গেছে সে। ওইদিকে আমরা মিরাজের সাথে থাকা সেই বড় ভাই অর্থাৎ তৌফিক ভাই বাসায় আসার পর ওনার সাথে কথা বললাম। ওনার সাথে আগে থেকে আমার পরিচয় আছে। উনি আমাকে দেখে অনেক বেশি খুশি হলেন, মনে হচ্ছিল যেন তাদের কাছে আমি বিপদে পড়ে যাইনি, তাদের কাছে আমি বেড়াতে গিয়েছি। তারা আমাকে এভাবে আপ্যায়ন করলেন, আমাকে বললেন এখানে থাকতে কোনো সমস্যা হবে না, উনিও কিছু সাহায্য করবেন আমাকে। এখন বুঝতে পারছি আমার সেই দিনের ফলাফল। আমি ওদেরকে যদি সাহায্য না করতাম তাহলে হয়তো তারা আমাকে এভাবে আগলে রাখতো না। আসলে আমরা সবাই একদিন একদিন বিপদে পড়ি, হয়তো ছোট সমস্যায় পড়ি বা বড় সমস্যায় পড়ি, কিন্তু আমরা যদি আগে থেকে মানুষের উপকার করে রাখি তাহলে এমনিতেই সঠিক সময়ে আমরা সেটার ফলাফল ভোগ করব। যদি ইহকালে না পাই তাহলে পরকালে ফলাফলটা পাবো, কারণ কারো উপকার করলে সেটা কোনোদিনও বিফলে যায় না। যদি সে অকৃতজ্ঞের মতন আচরণ করে, আপনার উপকার অস্বীকার করে, আপনি পরকালে সেটা পেয়ে যাবেন, কিন্তু এখন উপকার করা থেকে থেমে যাবেন না। আমি তখন তাদের সাথে সেই বাড়িতে থেকে গেলাম। বাড়িটা 4 তলা, সবচেয়ে কম দামি আর নর্মাল ফ্ল্যাটে আমরা থাকি। পাশে বিলাসবহুল অনেক বিভিন্ন বাড়ি আছে। তখন হঠাৎ করে পাশে থাকা একটা বাড়ির ছাদ থেকে একটা মেয়ে বলে উঠলো, এই ছেলে, তোকে তো কোনোদিন এইখানে দেখিনি, তুই হঠাৎ এখানে কিভাবে আসলি? আর তুই এখানে কোথায় এসেছিস, কার বাসায়? আমি মেয়েটার কথা শুনে মেয়েটার দিকে তাকালাম। অসম্ভব সুন্দর একটা মেয়ে, মনে হচ্ছিল যেন আকাশ থেকে নেমে আসে কোনো পরী। কিন্তু আমি তার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম, কারণ মেয়েদের প্রতি আমার একটা ঘৃণা জন্মে গিয়েছে। আমার সাথে সবাই আসে, এসে ভালোভাবে কথা বলে, আবার আমাকে আঘাত দিয়ে চলে যায়। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মেয়েদের থেকে দূরে দূরে থাকবো। মেয়েরা একটা সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট। তখন মেয়েটা আবার বলে উঠলো, এই ছেলে, তোকে কি বলছি কি শুনতে পাচ্ছিস না তুই? আমি তোকে একটা কথা জিজ্ঞেস করেছি, তার উত্তর দে। আমি তখন সেখানে আর দাঁড়ালাম না, তাড়াতাড়ি নিচে চলে আসলাম। তার সাথে কথা বলার ইচ্ছে আমার একদমই নেই, কারণ তাদের সাথে কথা বললেই মায়ে বেড়ে যাবে, আর যদি মায়ে পড়ে যায় তাহলে আমার আঘাত পেতে হবে। আমি আর আঘাত পেতে চাই না। এমনিতেই আমি আঘাত পেতে পেতে নিজের জীবনটাকে একদম শেষ করে ফেলেছি। ভাইয়া, বাবা, মা সবার কথা অনেক বেশি মনে পড়ছিল, নিচের রুমটার কথা অনেক বেশি মনে পড়ছিল, কিন্তু এখন আর সেখানে যেতে পারবো না। এখানে না থাকলে হয়তো হারিয়ে যেতে হবে কোনো এক অচেনা প্রান্তে। কি মনে করছেন, রাফি কি পারবে নিজের বাড়ি, নিজের সম্মান আবার ফিরিয়ে নিয়ে আসতে, নাকি এইভাবেই হারিয়ে যাবে? সব কিছু যদি জানতে হয় তাহলে পরবর্তী সিজনের জন্য অপেক্ষা করুন। এই সিজন আমরা এইখানেই শেষ করলাম।